মাটিতে লুটিয়ে রয়েছে অনেকগুলো লাশ। সেদিকে তাকিয়ে একটা লোক উচ্চস্বরে হাসি দিয়ে বলতে লাগে, তোর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। এসএম, যে তুই আর বেশি দিন আড়ালে থাকতে পারবি না। এক এক করে তোর পুরো অস্তিত্ব আর গ্যাংটা আমি পৃথিবী থেকে বিলুপ্ত করে দেব। তুই কি ভেবেছিস লোকচক্ষুর আড়ালে থেকে আড্ডার ওয়ার্ল্ডের ডন হয়েছিস তাই বলে কি আমরা তোদেরকে খুঁজে বের করতে পারবো না? এখন তোর ডান হাতকে মেরে ফেলেছি, খুব শীঘ্রই আমি তোকেও মেরে ফেলবো। ভাই, আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও SMJ এর সন্ধান পাওয়া যায়নি। সে দেখতে কেমন তাও জানি না। তাহলে তাকে কি করে খুঁজে বের করবো আমরা? সে তো ভিডিও কলের মাধ্যমে সবার সাথে কথা বলতো। তাহলে এখন কোথা থেকে ওকে খুঁজে বের করব? যাও, একটা পাওয়ার সম্ভাবনা ছিল, তাও তো আপনি গুলি করে ওকে মেরে ফেললেন। আপনার এই রাগের কারণে অনেক কিছু হারাতে হবে। ছেলেটার কথা বলা শেষ হতে না হতেই ওর দিকে গুলি তাক করে রকির পায়ে গুলি করে দেয় রকি। পানিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার করতে লাগে আর বলতে লাগে, বস, আমি আপনাকে কি বললাম যে আপনি আমার পায়ে গুলি করলেন? আমি তো যা ভালো হবে আপনার জন্য তাই বলছি। তুই আমার লোক হয়ে আমার দুর্নাম করবি আর ওর সুনাম গাইবি, তা তো হতে দেব না। এখন থেকে আমি যা বলবো আমার কথাই তুই সায় দিবি, না হলে আজকে তোর পায়ে গুলি করেছি, কোনোদিন না তোর বুকে গুলি করি। কথাটা মাথায় রাখিস। কথাটা বলেই অট্ট হাসি দিয়ে সেখান থেকে তার পুরো গ্যাংয়ের ছেলেপেলেদেরকে নিয়ে চলে যায় অন্যদিকে। রকি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে লাগে। অপরদিকে, দেখ কলেজে কী সব পড়ে আসছিস তুই। তুই কিভাবে এই কলেজে চান্স পেলি? আমি তো এটা ভাবতেই পারছি না। গায়ে ময়লাযুক্ত জামা, মনে হয় এই জামাটা প্রায় 2 বছর ধরেই পরছিস। কলেজের প্রথম দিন থেকেই তোকে দেখছি এই জামাটা তুই পরেই আছিস, চেঞ্জ করতে পারিস না? সৌরভ স্বাধীনের জামায় হাত দিয়ে কথাগুলো বলছিল। সৌরভের কথা শেষ হতেই সেইখানে থাকা সবাই হা হা করে হাসতে লাগে। তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে এসে স্বাধীনের কাছে কলার চেপে ধরে ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আগামীকাল কলেজে আমাকে অনেককেই অপমান করেছে। তার কারণ হলো আমি যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, তুই সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ওপর অনেক রেগে গিয়েছিল স্যার। আর জানিস ওইটা আমার কে হয়? ওইটা আমার বাবা হয়। আর আমার বাবার কাছে তুই আমাকে অনেক ছোট করেছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। এই সবাই ধর ওকে, পচা পুকুরে ওকে ভার্সিটির পেছনে যে দুর্গন্ধযুক্ত লেখা আছে না, ওইখানে নিয়ে যাব। ধর ধর ওকে। পপির কথা শেষ হতে না হতেই তার বন্ধুরা স্বাধীনের হাত পা ধরে তুলে নিয়ে যেতে লাগে কলেজের পিছে দুর্গন্ধযুক্ত লেকে ফেলে দেওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন নির্জীবভাবে তাদের দৃশ্য দেখছে। কিছুই বলার সাধ্য নেই তার এইখানে। যদি কিছু বলেই হিতে বিপরীত হবে। এর থেকে তারা যা করতে চাচ্ছে তাই করুক। কি ভাবছেন এটা স্বাধীনের প্রথম? না, এর আগেও অনেকবার এমনটা হয়েছে তার সাথে। বারবার সে চুপ থেকেছে। যদি কোনোবার কথা বলতে যেত তখন স্বাধীনের শরীর থেকে জামা কাপড় সব খুলে রেখে দিত আর তাকে সেই রকম অবস্থায় বাসায় যেতে হতো। রাস্তা দিয়ে মানুষ শুধুমাত্র ছোট প্যান্ট পরে যাওয়া অনেকেই তার দিকে বা যেভাবে তাকায়, এর জন্য স্বাধীন আর কিছু বলে না। যা করছে চুপচাপ সহ্য করে যাচ্ছে। এই ওয়েট ওয়েট, তোরা ওকে একটু পরে পানিতে ফেলে দিবি, তার আগে ওকে একটা কথা বলার ছিল আমার। আচ্ছা, তুই এত ভালোভাবে পড়িস কি করে? হুম, আমরা তো কোনোভাবেই পারি না। এত এত টিউশন নিয়েছি, ভালো ভালো স্যারের কাছ থেকে পড়ছি, বাট তোর সঙ্গে আমরা পেরে উঠছি না কেন? তুই কোন স্যারের কাছে পড়িস? আর আমাদেরকে বল, তাহলে আমরা তোকে আজকাল লেকের মধ্যে ফেলে দেব না। স্বাধীনকে ওরা ফেলে দেয় ঠাস করে মাটিতে। পড়ে যায় স্বাধীন। তার পেট চেপে ধরে শোয়া থেকে উঠে বসে। পুরো শরীরে মাটি লেগে আছে। সেগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পপি আর তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, দেখেন, আমি তো আগে আপনাদের বলেছি আমি কোনো টিউশন করি না। আমার নিজের বুদ্ধি থেকে আমি পড়াগুলো বুঝি। আর আমি কোনো স্যারের কাছে পড়বো বলেন তো? আমার তো খাওয়া থাকায় চলে না, তাহলে কিভাবে টিউশন দেব বলেন? অনেক কষ্ট করে মন দিয়ে আগ্রহ নিয়ে লেখাপড়া করছি। আপনারা চাইলেও পারবেন, একটু বুদ্ধি লাগিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করবেন
দেখবেন আপনারাও ঠিকমতো পারবেন। আমি এমন স্পেশাল কেউ না যে আমি পারলে আপনারা পারবেন না। আপনারাও পারবেন। আপনাদের পড়ার একটু আশা থাকতে হবে। লেখাপড়ায় মনোযোগী হন, আপনারাও দেখবেন আমার থেকে ভালো কিছু করবেন। আমাদের কি তোর থেকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে? তোকে বলেছি কোনোখানে টিউশনি করিস? আমাদের বল। করিস না, বেশ ভালো। এত কথা বললি কেন তুই? এই, ওকে ধর, ওই শৈল থেকে জামা কাপড় খুলে রাখ, তারপর দেখি ও কী করে বাসায় যায়। অন্যদিকে স্বাধীনের কথা শুনে পপি কথাগুলো ভাবতে লাগে। ছেলেটা তো ঠিকই বলেছে। ওকে দেখলে তো মনে হয় না যে ও কোথাও টিউশনি করে। সবগুলো ওর ইচ্ছা। ইচ্ছা থাকলে সব হয়। আমরাও পারবো, কেন পারবো না? আজ থেকে আর গুন্ডামি মাস্তানি না করে লেখাপড়ায় মনোযোগী হব। বাবা আর আমাকে যেন কোনোভাবেই বলতে না পারে ক্লাসের লেজি গার্লস। কিরে পপি, কই হারিয়ে গেলি? তোকে সে কখন থেকে ডাকছি আমরা। তুই তো কোনো সারা শব্দই দিচ্ছিস না। ওই শরীর থেকে জামাগুলো খুলে বল। আমরা বললে তো আর খুলবে না, তুই বললে ঠিকই খুলবে। তারপর দেখি ও কি করে বাসায় ফিরতে পারে। আমাদেরকে বুদ্ধি দেওয়া, আমাদের কথার উপরে কথা বলা। এই তোরা থাম, ওকে যেতে দে। ও এমন কিছু বলেনি যে যার জন্য শাস্তি পাবে। ও যা বলেছে ঠিকই বলেছে। আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করলে ওর থেকে ভালো কিছু হতে পারবো। ও তো স্পেশাল কিছু না। ওকে যেতে দে। আর হ্যাঁ, তোরা আর গুন্ডামি মাস্তানি করবি না। এখন থেকে মন দিয়ে ক্লাস করবি। চল, ক্লাসরুমে যাব। মানে আমি তো নিজের কানকেই নিজেই বিশ্বাস করতে পারছি না। তুই তাও আবার বলছিস ক্লাস করবি? কখনো তো এমন কথা শুনিনি। হয়তোবা কোনো সমস্যায় পড়ে কিংবা আঙ্কেলের চাপে পড়ে তুই ক্লাস করতি, কিন্তু আজ এমন কথা বলছিস যে তোর শরীর ঠিক আছে নাকি দরকারে এসেছে? সৌরভ কথাটা বলে স্বাধীনের কাছ থেকে সরে এসে পপির কাছে এসে ওর শরীরে হাত দিতে লাগে। নিমিষে যেন পপি রেগে একাকার হয়ে যায়। সৌরভের হাত ওর শরীর থেকে ছাপটা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এর আগেও তোকে অনেকবার বলেছি আমার শরীরে হুটহাট হাত দিবি না। তুই ফ্রেন্ডের জায়গায় থাকবি। আমার শরীরে হাত দিবি কেন? হোয়াই? এর আগেও তোকে অনেকবার সতর্ক করে দিয়েছি আমার শরীরে যেন তুই টাচ না করিস। তারপরেও তুই আমার কথা শুনছিস না কেন? আর হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। যা বলছি ভেবে চিন্তে বলছি। তোদের যদি মন চায় তাহলে তোরা আসতে পারিস, ক্লাস করতে পারিস, বাট আজ থেকে আমার পিছু পিছু আর আমি তোদের সঙ্গে নেই। তোরা তোদের মতো আর আমি আমার মতো। বাবার কাছ থেকে অনেক বকা খাইছি তোদের সঙ্গে মেশার জন্য, কিন্তু আর না। বাবা যে বলতো ঠিকই বলতো। কথাটা বলে সেখান থেকে পপি হেঁটে ক্লাসের রুমের দিকে চলে যায়। অন্যদিকে স্বাধীন সেইখানে এক পাশে দাঁড়িয়ে আছে। অন্যদিকে স্বরূপ রেগে তো একাকার। স্বাধীনের জন্য তাকে আজ এতগুলো কথা শুনতে হলো, যেখানে কিনা পপি কখনো স্বরূপকে রাগ দেখে কথা বলেনি। উল্টো আজকে তাকে এতগুলো কথা বলে গেল। তখন রেগে স্বাধীনের দিকে তাকাই। অন্যদিকে স্বাধীন রাগান্বিত হয়ে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনেকটা ভীত হয়ে যায়। আমতা আমতা করে স্বরূপকে বলে স্বাধীন, দেখেন, আপনারাও ভালোভাবে লেখাপড়ায় মনোযোগ দেন। বখাটেদের মতো এদিক ওদিক ছেলেদের মেয়েদেরকে র্যাগিং না দিয়ে লেখাপড়ায় মনোযোগ হও। এতে আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। কথায় বলে না, শিক্ষায় জাতির মেরুদণ্ড। যদি শিক্ষিত না হতে পারেন তাহলে শিক্ষার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ না হতেই সৌরভ দৌড়ে এসে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগান্বিত কণ্ঠে দিয়ে বলে ওঠে, তোকে কি বলতে বলেছি আর তুই কি বললি? যে আমার উপর হঠাৎ করেই পপি রেগে গেল? চল, আজকে তোর খবর আছে। এই, তোরা ওকে ধর, ওকে পোস্ট কোর্টের মধ্যে ফেলে দে, যেন ও হেঁটে বাসায় ফিরতে গেলে রাস্তার সবাই ওর দিকে তাকিয়ে হাসতে লাগে। সৌরভের কথা শেষ হতে না হতেই ওর সব বন্ধুরা স্বাধীনকে ধরাধরি করে লেকের মধ্যে ফেলে দেয়। লেক বললে ভুল হবে, এখানে শুধু কস্তুরী আর ময়লাযুক্ত পানি। কলেজের পিছনে হওয়ায় কেউ তেমন একটা এইদিকে আর এই লেকটা পরিষ্কার করে না কেউ। স্বাধীনকে লেকের মধ্যে ফেলে দিই, সেখান থেকে সৌরভ আর তার বন্ধুরা চলে যায়।
অন্যদিকে স্বাধীন তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। এই হাসির রহস্য তাদের অজানা। তারপর লেকের মধ্যে থেকে উঠে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে ফোনটা পুরো ভিজে গেছে। তারপর ফোনটা অন করে দেখে অনেকগুলো ফোন কল। এখন আর ব্যাক না করে গায়ে থাকা ময়লাযুক্ত পানি মুছতে থাকে, কিন্তু মাথা পুরো শরীরে কাদা লেগে আছে। কি করে এগুলো মুছবে তাই আর কোনো চিন্তা না করে ফোন বের করে তার বন্ধুকে ফোন করে বলে, সজীব, তুই আমার ব্যাগটা নিয়ে যাস, আমি বাসায় যাচ্ছি। কেন রে, তোর আবার কি হলো? এই অবেলায় বাসে যাচ্ছিস কেন? কোনো কি সমস্যা হয়েছে তোর? আরে তোকে আর নতুন করে কি বলবো বল। সৌরভ আর ওর বন্ধুরা আমাকে রেকিং দিয়েছে। কলেজের পাশে পরিত্যক্ত পুকুরের মধ্যে আমাকে ফেলে দেয়। পুরো শরীরে কাদা লেগে আছে, আর পুকুরের পানিটাও অনেক গন্ধ হয়। গা দিয়ে অনেক গন্ধ বের হচ্ছে। এর মতো অবস্থায় আমি কলেজে ঢুকতে চাচ্ছি না। আমি পিছন দিক দিয়ে দেওয়াল টপকিয়ে চলে যাচ্ছি। তুই আমার ব্যাগটা নিয়ে তুই বাসায় চলে যাস, কালকে নিয়ে আসিস। এদের জ্বালায় আর বাঁচে না। তোকে প্রথম দিন থেকে বিরক্ত করছে কেন আল্লাহই জানে। তোকে বারবার করে বললাম, যা প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ দে ওদের বিষয়ে। প্রিন্সিপাল স্যার কিছু না কিছু একটা করতো। তার মেয়ে এত বেড়ে গেছে যে চিন্তার বাইরে। স্যার কিছু একটা করতো, তুই তো কিছুই বললি না, উল্টো ওদের কাছ থেকে প্রতিনিয়ত র্যাগিং এর শিকার হচ্ছিস তুই। তুই একটু দাঁড়া, আমি আসছি। আরে না, তোকে আসতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি দেওয়াল টপকিয়ে পিছন দিয়ে। কথাটা বলে স্বাধীন কলেজের দেওয়াল টপকিয়ে রাস্তায় চলে আসে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে 20 টাকার একটা নোট আছে। পুরো ভিজে গেছে টাকাটা থাকার সত্ত্বেও কেউ তাকে রিকশায় নিবে না, কারণ পুরো শরীরে কাদা লেগে আছে আর শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যা বলার মতো না। পানিতে অনেক ময়লাযুক্ত ছিল। এর কারণে আর কোনো চিন্তা না করে স্বাধীন ফুটপাত দিয়ে হেঁটে যেতে লাগে। আশপাশ দিয়ে যারা যাচ্ছে তারা স্বাধীনের দিকে ক্রুর দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগেও অনেক এইভাবে যেতে হয়েছে তার এই পথ দিয়ে। এখন তো গায়ে পোশাক আশাক আছে, কিন্তু অন্যান্য দিন পোশাকও থাকতো না। জায়গায় প্রতিনিয়ত র্যাগিংয়ের শিকার হয় ওদের হাতে। আজকে পুকুরে, কালকে অন্য কিছু, তারপর অন্য কিছু। প্রতিনিয়ত স্বাধীনকে এভাবেই দেয় তারা। একটু পর বস্তিতে চলে আসে। তারপর তার রুমে গিয়ে জামা কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে রুমের মধ্যে এসে পাতিল থেকে খাবার বেয়ে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে। এমনই সিম্পল একটা লাইফ তার। স্বাধীনের ঘুম ভাঙে রাত 7টার দিকে। শোয়া থেকে উঠে ঘরের বাতিটা অন করে দেয়। ফোনটা হাতে নিয়ে দেখে অনেকগুলো কল এসেছে রং নাম্বার থেকে। স্বাধীন বুঝতে পারে না হঠাৎ রং নাম্বার থেকে কল এসেছে। কলেজেও দেখেছিল অনেকগুলো কল, কিন্তু নাম্বারটা এখন ভিন্ন। স্বাধীন আর কোনো চিন্তা না করে ওই নাম্বারটাতে ফোন করে। 2 বার রিং হওয়ার পর ওই পাশ থেকে ফোন রিসিভ করে বলতে লাগে, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। এই নাম্বার থেকে প্রায় 1 ঘন্টা আগে ফোন এসেছিল। হয়তোবা গিয়েছিল। এটা একটা প্রাইভেট ফোন কল সার্ভিসের দোকান। সবাই টাকা দিয়ে তাদের প্রয়োজনে মানুষের সঙ্গে কথা বলে। 1 ঘন্টার মধ্যে প্রায় অনেকজন কথা বলেছে। এখন কি করে বুঝতে পারবো আপনাকে কে ফোন করেছিল? ও আচ্ছা, তা কে ফোন করেছিল আঙ্কেল? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হয়তোবা জরুরি কোনো কল ছিল, আমি ফোনের কাছে না থাকায় রিসিভ করতে পারিনি। একটু ওয়েট করা বাবা, আমি দেখি তোমাকে বলতে পারি কিনা কে ফোন করেছিল। তারপর দোকানদার খাতাটা বের করে কে ফোন করেছে নামের লিস্ট দেখতে লাগে। 1 ঘন্টা আগে 2 জন ফোন করেছিল, বাট একজনকে দেখে তার বিচলিত মনে হয় বোধহয় এই ছেলেটাই তাকে ফোন করেছিল। পুনরায় দোকানদার স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, কে ছিল তা জানি না, সে নাম লেখেনি। যেখানে ফোন করলে কথা বলতে 10 থেকে 20 টাকা লাগে, সেইখানে সে আমাকে 1000 টাকার নোট দিয়ে গিয়েছিল। বোধহয় ওই লোকটাই তোমাকে ফোন করেছিল। একজনকে অনেকবার ফোন করেছিল, বাট রিসিভ হয় না। রেগে সে ফোন আছাড় দিতে যায়, তখন আমি তাকে বলি, সে ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে চলে যায়। আঙ্কেল, ছেলেটাকে দেখতে কেমন ছিল বলতে পারবেন? অতটুকু তো মনে নেই বাবা। লোকটার মাথায় উস্কো খুস্কো চুল ছিল, অনেকটা লম্বা ছিল, আর শরীরে রক্ত লেগেছিল। তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যাই আমি, তাই তড়িঘড়ি করে তাকে ফোন দিয়ে দেই কল করার জন্য। স্বাধীনের আর বোঝার বাকি রইল না কে ছিল ওই ছেলেটা। তারপর ফোন রেখে দেয়।
অনেকটা চিন্তিত হয়ে খাটে বসে পড়ে, মাথার চুল টানতে টানতে বলতে লাগে, ও মাই গড, তাহলে কি ওরা আমার পরিচয় জেনে গেছে? আমার সব ছেলেপেলেদেরকে ওরা মেরে ফেলেছে। কি করে জানতে পারলো? এত এত বছর ধরে আমি আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছি। বড় বড় ডনরা আমাকে মারার জন্য তারা একত্রিত হয়ে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউ আমাকে খুঁজে পায়নি। শেষমেশ কিনা আমি একটা চুনোপুটির কাছে ধরা পড়ে গেলাম। না, এখন আমার আসল পরিচয় বের হতেই হবে। তারপর স্বাধীন একটা স্যুট পরে নিয়ে বস্তি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। জঙ্গলের মাঝখানে গিয়ে গাছে থাকা গুপ্ত একটা সুইচের চাপ দিলে সামনে থেকে মাটির একটা সুড়ঙ্গ বেরিয়ে আসে। স্বাধীন সেই দিক দিয়ে ঢুকে পড়ে। পিছন থেকে নিমিষের সুড়ঙ্গটা বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গর মধ্যে ঢুকে স্বাধীন লাইভ কনফারেন্স শুরু করার জন্য সবাইকে একত্র হওয়ার জন্য SMS দেয়। প্রায় 10 মিনিট পর স্বাধীন লাইভ কনফারেন্সে চলে আসে তার সব ছেলেপেলেদেরকেও উদ্দেশ্য করে ভাষণ দেওয়ার জন্য। একটু পর সবাই অনলাইনে চলে আসে। তোদেরকে আজ জরুরিভাবে ডাকার একটা কারণ আছে। আমি বুঝতে পারছি যে আমার পিছে শত্রু লেগে গেছে। ওরা যেভাবেই হোক আমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কিছু হলে আমি কিছুই মনে করব না, বাট তোদের কিছু হলে আমি নিজেকে সামলাতে পারবো না। তো বি কেয়ারফুল, তোরা সাবধানে থাকবি। স্বাধীনের কথা শেষ হতে না হতেই লাইভে থাকা একটা ছেলে বলতে লাগে, বস, আপনি যে বলছেন সত্যি বলছেন। এই গ্রুপ, তাদের সঙ্গে আমরা আজকে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, বাট চেষ্টা করতে পারিনি। এই গ্রুপের কেউ আজকে লাইভে আসেনি। তার মানে বস, কিছু কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তার জন্যই তোদেরকে এইখানে লাইভে ডেকেছি। তোরা অর্থাৎ এখন বি গ্রুপ, এই গ্রুপে কাজ করবি। তোরা খোঁজ লাগা এখন এ গ্রুপ কোথায় আছে। আমি 1 ঘন্টার মধ্যেই সব রিপোর্ট যেন জানতে পারি কি হয়েছে ওদের সঙ্গে। ওকে বস, আমাদেরকে মাত্র 10 মিনিট সময় দেন, আমি এর মধ্যেই বের করে ফেলছি। সবকিছু হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? কলেজের সামান্য একটা ছেলে বোকা হাবাগোপা সবাই যাকে নিয়ে হাসাহাসি করে র্যাগিং দেয়, সেই নোংরা পোশাক পরে কলেজে যায়, তার কিনা এত কিছু। এখানে তো টুইস্ট, রহস্য। আপনাদের এত ভাবতে হবে না। গল্পের সঙ্গে থাকেন, ঠিকই বুঝতে পারবেন। তো মনোযোগ দিয়ে গল্প শুনেন। লাইভে থাকতে থাকতে স্বাধীন কথা বলছিল, তখনই গ্রুপে বিল লাইভে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বস হ্যাঁ, আমাদের সন্দেহটাই সত্যি। গ্রুপের সবাইকে মেরে ফেলেছে, গ্রুপের কেউ বেঁচে নেই, শুধু ফরিফুল ভাই বেঁচে ছিল, সেও মারা গেছে। আকাশে প্রাণ নিয়ে তাদের কাছ থেকে বেঁচে ছিল। আপনাকে অনেক জায়গা থেকে ফোন করেছে, বাট আপনি তার ফোন রিসিভ করেননি। শরীফুল ভাই আপনার বিষয়ে তাদেরকে কিছুই বলেনি, সে নিজেই চুপ ছিল, তাই রেগে গিয়ে ইমন খান তাকে মেরে ফেলেছে। আমি বুঝতে পেরেছিলাম এরকমই কিছু হয়েছে। ইমন খান আমার পিছনে পড়েছে। শোন, তোদের সবাইকে বলছি, একটু চেপে থাকবি, আর ওর গ্যাংয়ের সম্পর্কে খোঁজ খবর আমাকে আপডেট দিবি। আমি সচরাচর তোদের ফোন রিসিভ করতে পারি না, কারণ আমার পরিচয় পৃথিবীর কেউ জানে না, বুঝলি? কথাটা বলি অট্ট হাসিতে স্বাধীন লুটিয়ে পড়ে। স্বাধীনের হাসি দেখে তার গ্যাং মেম্বারের প্রত্যেকজনই হাসতে লাগে। ভিডিও কলটা কেটে দিয়ে স্বাধীন তার মুখ থেকে মাস্কটা খুলে স্বস্তির নিঃশ্বাস নেয়। চিন্তিত হয়ে চেয়ারে মাথা লাগিয়ে দিয়ে ভাবতে লাগে, ইমরান খান, তুই আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছিস। তুই নিজেও জানিস না আমি তোকে কত বছর ধরে খুঁজছি, কিন্তু তোর কোনোভাবেই পরিচয় খুঁজে পাচ্ছিলাম না। আজ দেখ, তুই নিজে এসে আমার ফাঁদে পা দিচ্ছিস, আমাকে তোর পরিচয় দিয়ে গেলি। তুই কি ভেবেছিস বাঁচতে পারবি আমার হাত থেকে? একদম না। আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুইও বাঁচতে পারবি না। এই অল্প সময় আমি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়েছি। কি ভেবেছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি? আর তুই আমাকে মেরে তুই আন্ডারওয়ার্ল্ডের ডন হবি? তা কখনো হতে দেব না। তুই নিশ্চিন্তে থাক, তোর দিন ফুরিয়ে এসেছে। এখন থেকেই মৃত্যুর পথ গুনতে থাক তুই। কথাটা বলে স্বাধীন তার সিক্রেট গ্রুপ থেকে বেরিয়ে আসে। সাদামাটা পোশাক পরে জঙ্গল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার বস্তিতে চলে আসে। তারপর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাবা দেখ, তোর বাবার আন্ডারওয়ার্ল্ডের দল ছিল, তার অনেক শত্রু।
তোর বাবার সঙ্গে আমার পরিচয় সেখান থেকেই হয়, তারপর ভালোবাসা। আমি চাই না তুই তোর বাবার মতো হ। আমি চাই তুই সাধারণ মানুষের মতো থাক, চলাফেরা কর। তোর জীবনের রিস্ক নিয়ে তুই চলাফেরা করবি, এটা আমি চাই না। তুই কালকে এখান থেকে চলে যাবি, তোর বাবা যেন কোনোভাবেই জানতে না পারে। তারপর আমি তোকে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গিয়ে থাকবি। কিন্তু কেন মা? আমি এই অল্প বয়সে তোমাদেরকে রেখে যেতে পারবো না। যদি যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তোমাকে আর বাবাকে ফেলে আমি যাব না। তোমরা আমার সঙ্গে চলো। এই ডন, এই মারামারি, খুন খারাপি সব কিছুই ছেড়ে দাও। চলো আমার সঙ্গে। তুমিও বাবাকে বলো না এই লাইন থেকে যেন ফিরে আসে। এইসবে আর থাকতে হবে না। দেখো বাবা, তোমার বাবা অনেক ভালো মানুষ। তোমার বাবা কারোর ক্ষতি করে না, সবার উপকার করে। আমরা যদি এই লাইন থেকে সরে আসি তাহলে তুমি নিজেও জানো না এই বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে কি শুরু হবে। পুরো দেশটা ধরতে গেলে কন্ট্রোল করছি আমি আর তোমার বাবা। পুরো দেশের মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের আমরা কন্ট্রোল করছি। যদি ওরা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে ওদেরকে মেরে ফেলি। যদি আমরা না থাকি তাহলে ওরা আমাদের মানুষের উপর অত্যাচার শুরু করবে, দেশে হাঙ্গামা সৃষ্টি হবে। তাই আমি চাই না মানুষ মরুক, পৃথিবীর দরিদ্র দেশগুলো মৃত্যুর পরিধে পরিণত হোক। মা, ওদেরকে তো কন্ট্রোল করার জন্য পুলিশ, র্যাব, অন্যান্য ডিফেন্স রয়েছে। তাহলে তোমাদের কন্ট্রোল করতে হবে, এর কোনো মানে আছে? তোমরা শুধুই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। দেখো বাবা, পুলিশ, অন্যান্য ডিফেন্স সবাই ওদের কেনা গোলাম। ওরা সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে। ওদের কথার উপরে সবাই উপোস করে। ওরা যা বলবে তাই করবে। কিন্তু আমাদের টাকা পয়সা লাগে না, আমরা সবার ভালো চাই, বুঝলে? এর জন্য আমরা এই লাইন থেকে সরতে পারছি না। মা, ছেলে তো ভালোই চিন্তা ভাবনা করেছিস। একটিবার আমাকে বলার কথাও ভাবলে না তোমরা। আমি কিভাবে পারবো আমার ছেলেকে, আমি যেই লাইনে চলি তাকে সেই লাইনে আনবো? আমার জীবনের কোনো মূল্য না থাকলে কি হবে? আমার ছেলের জীবনের মূল্য আছে। আমার ছেলে আমার থেকে ভালো কিছু হবে। স্বাধীন এই লাইনে আসুক আমি কখনোই চাইবো না, যেখানে প্রতিনিয়ত নির্দয়ের সঙ্গে পাঞ্জা লড়তে হয়। আমি আমার ছেলেকে কিভাবে পারবো সেই মৃত্যুপরিতে ঠেলে দিতে? স্বাধীন বাবার কথা শুনে ওর মাকে ছেড়ে দিয়ে ওর বাবার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কিন্তু বাবা, আমি তোমাদেরকে ফেলে এইখান থেকে যেতে পারবো না। আমি যদি এইখান থেকে যাই তোমাদেরকে নিয়ে যাব। প্লিজ চলো আমাদের সঙ্গে। আমরা অন্য কোনো দেশে চলে যাই, সবার আড়াল হয়ে থাকবো। স্বাধীনের কাণ্ড দেখে ওর মা ওর বাবা সবাই কান্না করে দেয়। স্বাধীনের বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দেখ বাবা, চাইলেই তো আমি আর তোর মা এই লাইন থেকে বেরিয়ে আসতে পারি না, বুঝলি? আমরা দোয়া করব আড়াল থেকে তুই যেন ভালো থাকিস, আর প্রতিনিয়ত তোকে আমরা নজরদারিতে রাখবো। আর তোর মা যেখানে যেতে বলছে সেখানে যা। তোর ওই আঙ্কেলের কাছে আমার অনেকগুলো টাকা রেখে দিয়েছি, তুই যেন ওইখানে থেকে ভালো মতো করে তোর জীবন কেরিয়ার গড়তে পারিস সেই জন্য। তারপর স্বাধীন তার মা বাবার কাছে হার মেনে তাদেরকে শেষবারের মতো গলায় জড়িয়ে ধরে মুখে চুমুখে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। স্বাধীনের বাবা একটা গাড়িতে তুলে সেখান থেকে চলে যেতে যেতে বলে, তাড়াতাড়ি করে। স্বাধীনের গাড়ি যখন সেইখান থেকে প্রায় 200 মিটার চলে গেছে তখন পিছনে বিকট শব্দ হয়ে ওঠে। গাড়ির জানাল দিয়ে মাথা বের করে পিছনের দিকে তাকিয়ে দেখে তাদের বাড়িটা আর নেই। পুরো বাড়ি ভেঙে একাকার হয়ে গেছে। পুরো বাড়ি থেকে আগুনের গোলা উপরের দিকে উঠছে। তখন ড্রাইভারকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, আঙ্কেল, আপনি গাড়ি ব্রেক করেন। আমার মা বাবার কাছে যাব। ওরা আমার মা বাবাকে। কান্না করতে করতে বলছিল কথাগুলো স্বাধীন, কিন্তু ড্রাইভার মন দিয়ে তার গাড়ি চালাচ্ছে। তখনই স্বাধীন ড্রাইভারকে গাড়ির সামনের মিররের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারও কান্না করছে। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। আরও জোরে কান্না করতে লাগে। তখন ড্রাইভারকে অনেক বকাবকি করতে লাগে। অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর একটা নির্জন রাস্তায় গিয়ে ড্রাইভার গাড়িটা ব্রেক করে দরজা খুলে দিতে স্বাধীন সে ড্রাইভারকে এলোপাথারি মারতে লাগে। ড্রাইভার স্বাধীনের হাত ধরে কান্না করতে করতে বলে, বাবা, তুমি ছোট মানুষ, তেমন কিছু বুঝবে না। তুমি যদি বড় হতে তাহলে বুঝতে পারতে। এখন তোমাকে বললেও বুঝবে না। শুধু তোমাকে বলতে চাইছি, তোমার মা বাবা অনেক ভালো ছিল, গরিবদের সাহায্য করত, কিন্তু বড় লোকেরা
তোমার মা বাবাকে দেখতে পারতো না, তাই তারা তোমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি বড় হলে আমার মা বাবার খুনিকে আমি আমার নিজের হাতে হত্যা করব, আঙ্কেল। ড্রাইভার স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে গাড়িতে পুনরায় বসিয়ে দিয়ে স্বাধীনের মা বাবার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী গাড়ি চালিয়ে চলে যেতে লাগে। গাড়ি চালাতে চালাতে অনেকক্ষণ পর স্বাধীনের বাবা মা দেওয়া অ্যাড্রেস অনুযায়ী তারা চলে আসে। গাড়িটা বাসের সামনে ব্রেক করে দরজার কলিং বেল দিতে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে নিয়ে ড্রাইভার বাসার মধ্যে ঢুকে দেখে ইমরান খান আর তার সঙ্গে আরও ছেলেপিলে। ড্রাইভার বোঝা যায় যে স্বাধীনের মা বাবার সঙ্গে তার বন্ধু গাদ্দারি করেছে। ইমরান খানের সঙ্গে তার হাত আছে। তারপর স্বাধীনকে সেখান থেকে তড়িঘড়ি করে নামিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে ফুল স্পিডে সেখান থেকে চলে যায়। স্বাধীন ড্রাইভারকে এমনভাবে গাড়ি চালাতে দেখে বলে, আঙ্কেল, আপনি এমন করে গাড়ি চালাচ্ছেন কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট হবে, একটু ধীরে চালাও। বাবা, তোমার মা আর বাবা তোমাকে যেখানে দিতে বলেছিল সেখানে আগে থেকে ইমন খান তাদেরকে হাত করে রেখেছে। তোমাকে যে বাসায় নিয়ে গেলাম, রুমের মধ্যে যে একটা লোককে বসে থাকতে দেখলে সিগারেট হাতে নিয়ে, সেটাই হচ্ছে ইমন খান, যে কিনা তোমার মা বাবাকে হত্যা করেছে। তার পেছনের দিকে তাকাও, দেখো দুইটা প্রাইভেট কার আমাদেরকে ফলো করছে। তার জন্যই স্পিডে গাড়ি চালাচ্ছি। তুমি ভালোভাবে সিট বেল্টটা লাগিয়ে নাও আর সিট শক্ত করে চেপে ধরো আর চোখ বন্ধ করে থাকো। ড্রাইভারের কথা শুনে স্বাধীন পিছনের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ, দুইটা গাড়ি তাদেরকে ফলো করছে আর পিছন থেকে গুলি করছে। তাই ড্রাইভার আরও দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। একটু পর গাড়ি যখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, গাড়ির নিয়ন্ত্রণ আর ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে পিলারের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। গাড়ি নিয়ে নদীতে পড়ে যায়। তখনই স্বাধীনের স্বপ্ন ভেঙে যায়। স্বাধীন চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। না, আজ এতদিন পরে স্বপ্ন দেখলাম। কবে যে আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো, তবে আমি শান্তি পাবো, শান্তি মতো ঘুমাতে পারবো। প্রতিনিয়ত আমাকে ঘুমাতে দেয় না, সব সময় তাড়া দেয় ওই অগ্নিকাণ্ড বাড়ি। মা বাবার সঙ্গে কথা বলা, ওনাদের কান্না মিশ্রিত মুখ, সেই দুর্ধর্ষ দিনটা। তখনই পাশ থেকে সুনির্দিষ্ট আজানের ধ্বনি ভেসে আসে। তারপর স্বাধীন আর শুয়ে না থেকে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে পোশাক পরিবর্তন করে মাথায় টুপি নিয়ে বের হয়ে যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে খানিকটা হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে আসে। অন্যদিকে, কিরে, বড় বড় করে যে কথাগুলো বললি ওই দিন, আন্ডারওয়ার্ল্ডের টপ ডন SMJ কে নাকি তুই 24 ঘন্টার মধ্যেই খুঁজে বের করতে পারবি। এখন তো 3 দিন হয়ে গেল, তার তো কোনো খোঁজ খবর কিছুই দিতে পারছিস না। তার একটা সাধারণ ফটো তো আমাদেরকে কাছে এনে দিতে পারলি না? বস, আমরা তো চেষ্টার উপরেই আছি, কোনোভাবেই তার একটা ক্লু খুঁজে পাচ্ছি না। SMJ যেভাবে কার্যক্রম করে এক টুকরো প্রমাণাদি রেখে যায়নি যে তাকে খুঁজে বের করব, তার জন্যই অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। একটা কথা বলতে স্যার, আপু হালা আসলে একটা জিনিয়াস, এমনি এমনি ডন হয়ে ওঠেনি। আমাদের বাড়ি অভিজ্ঞ হ্যাকার, অভিজ্ঞ ছেলে প্লেদেরকে লাগিয়ে দিয়েছি, কিন্তু কোনোভাবে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছেলেটার কথা শেষ হতে না হতেই ইমন খান তার হাতে থাকা রিভলভারটা লোড করে ছেলেটার পায়ে ঠাস করে গুলি লাগিয়ে দেয়। ছেলেটা তার পা চেপে ধরে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর চিৎকার করছে। সেই দিকে যেন ইমন খানের কোনো ভ্রুক্ষেপই নেই। হাসতে হাসতে বলতে লাগে, তোদেরকে তো আগেই বলেছি, আমি আমার সুনাম ছাড়া অন্যজনের সুনাম শুনতে পারি না। কালকেই তো দেখলি, আমার সামনে SMN এর সুনাম করায় আমি রকিকে পায়ে গুলি করেছি, যেটা তুই একবারও ভাবলি না। তুই পুনরায় আমার সামনে SM এর সুনাম করলি, আমার খাবি আর আমার পরবি, আবার আমার সামনে অন্যজনের সুনাম করবি। আমি কখনোই তা মেনে নিতে পারবো না রে। কথাটা বলে হা হা করে ইমরান খান হাসতে লাগে। অন্যদিকে স্বাধীন বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দেয়। ধীরে ধীরে সব শিখে ফেলেছে সে। রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু, একটা সংসারের যাবতীয় কার্যক্রম করতে পারে সে। তারপর রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে দড়ির উপর থেকে বেছে বেছে পুরাতন জামা আর ঢোলা ঢালা পুরাতন প্যান্ট পরে নেয়। দেখে যেন যে কেউ বুঝতে পারে একটা গরিব ঘরের ছেলে সে, কিন্তু সে জানে স্বাধীনের এমন ভয়ঙ্কর ভোলাভালা চেহারার মাঝে একটা ভয়ঙ্কর রূপের। ভাবতে যেন কেমন গায়ে কাটা শিউরে ওঠে, তাই না?
আপনার হয়তো অনেকে ভাবছেন গল্পের মধ্যে চলে আসলো, কিন্তু এখনো নায়ক আর নায়িকার পরিচয় দেওয়া হলো না। আসলে মন দিয়ে গল্প শুনলে নায়কের পরিচয় আপনারা ঠিকই পেয়ে গেছেন, আর এখন শুধু নায়িকার পরিচয়ের পালা, তাই না? গল্পের সঙ্গে থাকুন, তাও পেয়ে যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা। তারপর স্বাধীন সোজা কলেজে চলে আসে। কলেজের দরজা দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করছিল, তখনই দেখে কেউ নেই। প্রত্যেকদিন বা দরজার পাশে বাইক দাঁড় করিয়ে বাইকের উপর বসে পপি, সৌরভ আর তার বন্ধুরা প্রত্যেকটা ছেলেদেরকে র্যাগিং দিতে থাকে, কিন্তু এখন কেউ নেই। স্বাধীন দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর আনমনে ভাবতে লাগে, যাক, আজকে অন্তত এদের হাত থেকে রক্ষা পেলাম। কথাটা বলে হাঁটতে হাঁটতে সোজা স্বাধীন তার ক্লাসরুমে চলে আসে। ক্লাসরুমে এসে দেখে পপি বসে বই পড়ছে, আর পিছনে সৌরভ তার বন্ধুরা বসে বসে মেয়েদের সঙ্গে ফ্ল্যাটিং করছে। স্বাধীন ক্লাসের রুমের মধ্যে ঢুকতেই সৌরভ তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন গিয়ে তার বন্ধুর পাশে বসে পড়ে। আপনার হয়তো অনেকেই ভাবছেন, নায়ক যেহেতু একটা আন্ডারগ্রাউন্ড মাফিয়া লিডার, তাহলে তো তার অনেক অনেক টাকা পয়সা থাকবে, অনেক অনেক সয় সম্পত্তি থাকবে, সব কিছু নিয়ে সব করবে। সেইখানে কিনা কলেজের সামান্য কিছু ছেলে মেয়ের হাতে র্যাগিংয়ের শিকার হয়ে মার খায়, পুকুরের মধ্যে চুবানি খায়। আসলে স্বাধীন চায় না তার পরিচয় কেউ জানতে পারুক। সাধারণ একটা ছেলে হিসাবে তাকে যেন সবাই চিনতে পারে। এর জন্যই স্বাধীন তার আসল পরিচয় কারোর সামনে প্রকাশ করে না। তারপর স্বাধীন গিয়ে তার বন্ধুর পাশে বসতেই স্বাধীনের বন্ধু তাকে উদ্দেশ্য করে বলে, কিরে, কি হয়েছিল তোর? আজকে এত লেট করে কলেজে আসলি যে? তুই তো সবার আগে আসতি, ইভেন আবার আগে আসতি। আরে বলিস না, রিক্সা পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে ওয়েট করার পর না পেয়ে হাঁটতে হাঁটতে চলে আসি কলেজে। আচ্ছা ভাই, তুই মানুষ না অন্য কিছু? 2 বছর ধরে কলেজে ক্লাস করছিস, কোনোদিন মিস করিস না। তোর শরীর ঠিক থাকলে যেদিনই কলেজে আসিস সেদিনই তোকে পপি আর সৌরভের বন্ধুরা তোকে র্যাগিং দেয়, কিন্তু তুই কিছুই বলিস না। তাই মাঝে মাঝে আমি ভাবতেই অবাক হয়ে যাই, তুই মানুষ নাকি অন্য কিছু? তোর মধ্যে কি জীবন আছে নাকি পুতুল? সজীবের কথাগুলো শুনে স্বাধীন ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগে, ভাই শোন, সবাই একরকম না, দেখবি একদিন ওরা বুঝতে পারবে ওদের ভুল, তখন ওরা আমার কাছে এসে মাপ চাইবে, দেখে নিস তুই। আর তুইও তো বড়লোক ঘরের ছেলে, তোর বাবার অনেক নাম ডাক কাছে এই শহরে। পপি সৌরভের মামার থেকেও তোর নাম ডাক বেশি, কিন্তু তুই তো অমন করিস না। আসলে ওরা খারাপ, ওদেরকে তুই যতভাবে শাস্তি দিবি তত ওরা বিগড়ে উঠবে, আমার উপরে ক্ষেপে আমাকে আরো অত্যাচার করবে। এর থেকে ওদের অত্যাচার মুখ বুজে সহ্য করি। ভাই তুই মানুষ না এলিয়েন। একটা মানুষ কখনো এমন চিন্তা ভাবনা করতে পারে না। তোর জায়গায় আমি থাকলে ওদের সবাইকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে তারপর না হয় আমি গিয়ে জেল খাটতাম। এত কষ্ট সহ্য করতে পারতাম না রে। আচ্ছা বাদ দে এ সকল কথা, তুই কালকের ক্লাসটা নোট করেছিস না? ওইটা আমাকে দে, আমি নোট করে নিই। ভাই খেয়েছি, আমি জানতাম তুই জিজ্ঞেস করবি, এই কারণে আমি নোটগুলো লিখে রেখেছি। তারপর স্বাধীন সজীবের কাছ থেকে খাতা নিয়ে তার ব্যাগটা কাঁধে নিয়ে খাতা বের করে কালকে পড়ার নোটগুলো তার খাতায় লিখে দিতে লাগে। একটু পর ক্লাসরুমে স্যার চলে আসে। তারপর স্বাধীন মন দিয়ে ক্লাস করতে লাগে। ক্লাস শেষ হলে স্যার সেখান থেকে চলে যায়। স্যার যাওয়ার পর সৌরভ আর তার বন্ধুরা পুনরায় কলেজে হাঙ্গামা শুরু করে দেয়। মেয়েদেরকে টিজ করা, ছেলেদেরকে এসে শুধু শুধু থাপ্পড় মারা, জ্বর মারা। কিন্তু আজকে দেখছে সৌরভ আমার দিকে আসছে না, আমাকে কোনভাবেই র্যাগিং দিচ্ছে না। অন্যদিকে পপির দিকে তাকিয়ে দেখি ও বই বের করে পড়ছে। হয়তোবা আমার কথাতে সে বুঝতে পারছে, তাই এখন আর সে ভালো হয়ে যাবে আর ছেলে মেয়েদেরকে র্যাগিং দেবে না হয়তোবা। আনমনে ভাবছিল কথাগুলো স্বাধীন। পপির দিকে তাকিয়ে পপি তার বই থেকে দৃষ্টি সরিয়ে স্বাধীনের দিকে তাকাতেই দেখে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। স্বাধীনের তাকানো দেখে পপি অনেকটা লজ্জা পায়। তারপর তার দিক থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় পড়তে লাগে। আজকে কি হয়েছে? মেয়েটা অন্যান্য দিন যদি স্বাধীনকে তার দিকে তাকাতে এইভাবে দেখতো, তাহলে তো স্বাধীনকে মেরে একদম ভর্তা বানিয়ে ফেলতো। কিন্তু আজকে লজ্জা পেয়ে অন্যদিক হয়ে পড়ছে। স্বাধীন কিছুই বুঝতে পারছে না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ স্বাধীনের সামান্য কথা বলায় মেয়েটার এত পরিবর্তন। আনমনে কথাগুলো ভাবছিল, তখনই সেখানে স্যার চলে আসে।
তারপর ক্লাস করাতে লাগে। দেখতে দেখতে স্যার পড়ানো শেষ হলে ক্লাসরুম থেকে চলে যায়। দেখতে দেখতে এক এক করে প্রত্যেকটা স্যার এসে ক্লাস করে রুম থেকে চলে যায়। কলেজ শেষ হলে ছুটি দিলে স্বাধীন আর সজীব কলেজ থেকে বের হয়ে যায়। সজীব তার বাইকের কাছে চলে যায়। বাইকটা স্টার্ট দিয়ে স্বাধীনের কাছে এসে বলে, বাইকে ওঠ, তোকে তোর বাসার সামনে নামিয়ে দিব। উঠে পর, আমি তো ওই দিক দিয়েই বাসায় যাবো, আমার একটু কাজ আছে। আরে না, হেঁটে যেতে পারবো, আর আমার কাছে টাকা আছে, রিক্সা নিয়ে না হয় যাব। সজীব আর কিছু বলতে যাবে তার আগে স্বাধীন গাড়িতে উঠে বসে। জানে সে এখন যদি আর কিছু বলে সজীব রেগে যাবে। সত্যি কথা বলতে সজীবের এইদিকে কোনো কাজ নেই। প্রত্যেকদিন কলেজ শেষ হলে স্বাধীনকে নিয়ে তার বস্তির সামনে নামিয়ে দেয়। তারপর সে ব্যাক করে তার বাসায় চলে আসে। আসলে সজীব বড়লোক ঘরের সন্তান হলেও তার মধ্যে বোধ, বুদ্ধি, মান, বন্ধুত্ব আছে। দেখতে দেখতে সজীব স্বাধীনের বস্তির সামনে এসে গাড়িটা ব্রেক করে। তারপর স্বাধীনকে বিদায় জানিয়ে সজীব বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। স্বাধীন বস্তিতে ঢুকে তার রুমে তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। ব্যাগটা খাটের উপর রেখে টাওয়াল আর লুঙ্গিটা নিয়ে চলে যায় গোসল করার জন্য। গোসল করা শেষ হলে রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে যায় বিকেলের দিকে। শোয়া থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে বিকাল 5টা বেজে গেছে। তারপর স্বাধীন পোশাক পরিবর্তন করে একটা প্যান্ট আর টি শার্ট পরে রুম থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে দিয়ে বস্তি থেকে বের হয়ে একটা পার্কে চলে আসে। পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে আছে আর পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। তখনই স্বাধীনের পাশে কেউ এসে বসে পড়ে। স্বাধীন পুকুরের দিক থেকে দৃষ্টি সরিয়ে পাশের দিকে তাকিয়ে দেখে পপি বসে আছে। স্বাধীন পপিকে এইখানে দেখে অবাক হয়ে যায়, তাও আবার তার পাশে বসে আছে। স্বাধীন ঘাবড়িয়ে সেখান থেকে উঠতে যাবে, তখনই পপি স্বাধীনকে বলে, আরে আরে, ভয় পেতে হবে না আমাকে। আমি ভুল বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমার সঙ্গে অমন করব না। তুমি ওই দিন কথাগুলো না বললে হয়তোবা এখনো আমি খারাপ হয়েই থাকতাম, কিন্তু তোমার ওই দিনের কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে, অনেক ভালো লেগেছে। তাই এখন আর আমি র্যাগিং না দিয়ে ভালো মতো লেখাপড়া করছি, লেখাপড়ায় মনোযোগও দিয়েছি। শুনে অনেক ভালো লাগলো, আপনি লেখাপড়ায় মনোযোগী হয়েছেন। আরে তুই আপনি বলছিস কাকে? হুম, আমরা তো একই ব্যাচের, তো কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না? স্বাধীন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তাহলে তুই আপনি করে বলছিস কেন? হুম, তুই করে বল। তারপর টুকিটাকি স্বাধীন আর পপি পার্কে বসে কথা বলছিল। অন্যদিকে তাদের দুজনের কথার উপরে যে একজনের তীক্ষ্ণ দৃষ্টি নজর রয়েছে, তাদের কোনো সেই দিকে ভ্রুক্ষেপ নেই। স্বাধীন আর পপিকে কথা বলতে দেখে লোকটা ফুঁসছে আর বলছে, তুই আমার পছন্দের মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিস, তাকে তোর দেখে আকর্ষণ করেছিস। তোকে যে কি করব তুই নিজেও জানিস না। কালকে একটাবার তুই শুধু কলেজে আয়, তারপর তোর ব্যবস্থা নিচ্ছি আমি। কথাটা বলে সেখান থেকে সৌরভ চলে যায়। অন্যদিকে স্বাধীন আর পপি দুজনেই কথা বলছিল অনেকটা সময় ধরে। মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ পর অন্ধকার হয়। স্বাধীন পপির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পপি বাসায় চলে যায়। স্বাধীন বাসায় না গিয়ে পাশে থাকা একটা মসজিদে চলে যায় নামাজ পড়তে। তারপর রুমে গিয়ে পড়তে বসবে, অমনি তার ফোন আসে। ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে এই গ্রুপ লেখা। সঙ্গে সঙ্গে স্বাধীন ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে বলতে লাগে, বস, আমরা গোপন সূত্রে খবর পেলাম যে ইমন খান বাংলাদেশকে ধ্বংস করার জন্য পানিপথে আজকে রাত 12টার দিকে চট্টগ্রাম বন্দরে একটা কার্গো শিপ করে সে প্রায় 2.5 লক্ষ টন পারমাণবিক অস্ত্র নিয়ে আসছে, যেটা কিনা বাংলাদেশকে সহ ইন্ডিয়া, মায়ানমার, চীন সহ আশপাশের প্রায় 3টি দেশ ধ্বংস করে ফেলবে সে। তারপর আরও একটা নিউক্লিয়ার বোমা ফেলে পরিবেশটা শান্ত করে ফেলবে, যেন মানুষের বসবাসের উপযুক্ত হয়ে যায়। তখন সে যে দেশগুলো থেকে মানুষ মারা যাবে, সেই দেশগুলো সে দখল করে নেবে। এই চিন্তা ভাবনা করেছে সে। কি ও এতটা নিচু হয়ে গেছে যে কোটি কোটি মানুষকে মেরে ফেলতে চেয়েছে? ওকে তো আর বাঁচতে দেব না। ওর একদিন কি আমার একদিন। ওর সময় ঘনিয়ে এসেছে। তা চট্টগ্রাম বন্দরে কবে ওর কার্গো রাস্তা আছে? আমাকে অ্যাড্রেসটা মেল করে পাঠিয়ে দাও। তারপরে কি করতে হয় আমি তোমাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো বলে দেব। তোমরা সেই অনুপাতে চলো। আর টিম বিসিকে বলে দাও
ওরা যেন খুব শীঘ্রই প্রস্তুতি নিয়ে থাকে। আমি বলার সঙ্গে সঙ্গে যেন অ্যাটাক করে। আচ্ছা বস, আমি এক্ষুনি সবাইকে প্রস্তুতি নিতে বলছি। আর আজকে রাত 12টা কিংবা 2টার দিকে এক কার্গো জাহাজটা বাংলাদেশ প্রবেশ করবে তার চিন্তা ভাবনা করেছে। যে জাহাজটা মাঝ সমুদ্রে রেখে তাদের নিউক্লিয়ার্স অস্ত্র বা পরমাণুগুলো ছোট্ট ছোট্ট ট্রলারে করে সুন্দরবন কিংবা অন্য কোনো স্থানে নিয়ে যাবে, যেন কেউ টের না পায়। বুড়ো হয়ে গেছে, এখন ওর মৃত্যুর সময় হয়ে গেছে, তারপরেও ওর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে আমি নিজেও জানি না। কিন্তু ওকে তো শেষ করবই আমি, যে করেই হোক। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। তারপর ফোনের কল লিস্ট থেকে আবার অন্য নাম্বারে আরেকজনকে ফোন করে স্বাধীন। হেলিকপ্টার রেডি কর, আমি আসছি। আজকে রাত 12টার দিকে সুন্দরবনে যাব। ওকে বস, আপনি আসেন, আমি হেলিকপ্টার রেডি করছি আপনার জন্য। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। তারপর রুমের মধ্যে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে তার সেই রহস্যময় পোশাক, যেটা দেখলে যে কেউ চিনতে পারে এইটাই SM। সে সেই পোশাকটা পরে নেয়, মুখে মাস্কটা ভালোভাবে লাগিয়ে নেয়। তারপর তার উপর দিয়ে অন্য আরেকটা পোশাক পরে নেয়, মুখে মাফলার জড়িয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে অন্যদিকে আরেকটা পোশাক পরে আছে। তারপর রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে বস্তি থেকে বের হয়ে যায়। একটু পর তার সামনে এসে একটা প্রাইভেট কার ব্রেক করে। স্বাধীন দরজা খুলে প্রাইভেট কারের ভিতরে ঢুকে পড়ে। প্রাইভেট কার চলছে তার আপন গতিতে। অনেকক্ষণ পর এয়ারপোর্টের মধ্যেও প্রবেশ করে। VIP লাইনের মধ্যে দিয়ে কেউ আটকাতে পারছে না তাকে। কে প্রাইভেট কারের ভিতর? অনেকেই চেষ্টা করছে তাকে আটকাতে আর জানতে এটার ভিতরে কি আছে। তারপর VIP জোন দিয়ে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে চলে যায়। তারপর হেলিকপ্টার উঠে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। তার ফোনটা বের করে পুনরায় ফোন করে। স্বাধীন একজনকে বলে, শোন, আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি, তোরা চলে আয়। তোদের আড্ডার স্থানে আমি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। বেশি দেরি করিস না যেন, আবার লেট হয়ে যাবে আমাদের সেইখানে যেতে যেতে। ওকে বস, আপনি যান, আমরা আসছি, সবাইকে নিয়ে আসছি। টিম বিতে যতগুলো ছেলেপেলে আছে। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। রাতের আকাশে ঘন অন্ধকারের মধ্যে দিয়ে হেলিকপ্টার তার দিক নির্ণয় করে চলেছে। সুন্দরবনের ঊর্ধ্বে অনেকক্ষণ পর গিয়ে হেলিকপ্টার ল্যান্ড করে। সুন্দরবনের একটা রিসোর্ট আছে যেখানে শুধুমাত্র SMJ গ্যাংয়ের সঙ্গে যারা কাজ করে তারাই যেতে পারে, এর বাইরে কেউ ওইখানে যেতে পারে না। ইভেন্ট পৃথিবীর কেউ জানে না এখানে রিসোর্ট আছে। জঙ্গলের মধ্যে মাটির নিচেও বিশাল এরিয়া ঘিরে আলিশান গুপ্ত বাড়ি আছে যেখানে SM সিক্রেট কাজ করে এবং ওপরে সুন্দর আলিশান মিসমহল শুধুমাত্র SMJ গ্যাংয়ের সঙ্গে যারা কাজ করে সেই সকল ছেলেপেলেরাই জানে। তারপর স্বাধীন সেইখানে গিয়ে দেখে আগে থেকেই অনেকে সেইখানে অপেক্ষা করছে শুধুমাত্র তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য। আসলে সচরাচর SMJ সবার সামনে আসে না, কোনো প্রয়োজন হলে কিংবা জরুরি কোনো অপারেশন করতে হলে সে আসে। সবাই কিনে একত্রে কথা বলে, অন্যান্য সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবার সঙ্গে কথা বলে সে। একটু পর এক এক করে সেই রিসোর্টে সবাই এসে হাজির হয়ে যায়। পুরো ভেতরটা ভরে গেছে ছেলেপেলেদেরকে দিয়ে। শুধু এখানে SMJ গ্যাং মাত্র 10 ভাগের 1 ভাগ ছেলেপেলে উপস্থিত আছে, তাতে পুরো রিসোর্ট ভরে গেছে। প্রায় 10,000-এর উপরে লোক হবে। তারপর স্বাধীন হাতে একটা মাইক্রোফোন নিয়ে লাউড স্পিকারে বলতে লাগে, তোমরা সবাই হয়তো জানতে পেরে গেছো যে তোমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে। ইমন খান, যাকে কিনা আমি ছোট্ট থেকেই খুঁজে চলেছি, সে কিনা এই বাংলাদেশ সহ আশেপাশের অনেক দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, ইভেন আমার গ্যাংকেও। তোমরা জানো কিছুদিন আগে আমার গ্রুপের সবাইকে মেরে ফেলেছে। সেই মেরে ফেলেছিল ইমন খান, আমি জানতে পেরেছি। পরে কিন্তু তার কোনো লোকেশন খুঁজে পাচ্ছি না আমি, এর কারণে তাকে অ্যাটাক করতে পারছি না। কিন্তু আজকে আমরা খবর পেয়েছি যে ইমরান খান কার্গো শিফটের মাধ্যমে UK থেকে প্রায় 16,000 টন নিউক্লিয়াস বোমা আনছে, যা কিনা পৃথিবীর জন্য এক দুষ্কর হতে পারে। ওরা নিজেরাও জানে না কত বড় ঝুঁকিতে ফেলবে ওই নিউক্লিয়ার্স অ্যাটাকটা পুরো পৃথিবীকে। তাই আমাদের যেভাবেই হোক ওদেরকে আটকাতে হবে। স্বাধীনের কথা শেষ হতেই স্বাধীনের সঙ্গে সবাই একমত হয়।
তারপর সবাই রেডি হয়ে ওয়েট করতে লাগে। রাত 12টা বাজে। অন্যদিকে তার ছেলেপিলেগুলো আগে থেকে নজর রেখেছে কখন কার্গো শিপটা চট্টগ্রামে এসে পৌঁছায়। রাত যখন 1টা বাজে তখন গসিপটা চট্টগ্রামে এসে পৌঁছায়। তখনই সারাদিনের কাজে তার ছেলেপেলেদেরকেও ফোন করে বলে দেয়। তারপর স্বাধীনের তার সব ছেলেপেলেদেরকে একটা পাইপের জাহাজ করে সেই কার্গো শিপের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগে। প্রায় 1 ঘন্টা পর তারা চট্টগ্রামে গিয়ে পৌঁছায়। কারোর উপর শিপটার কাছে যেতে দেখে সবাই কার্গো শিপটা পাহারা দিয়ে আসে। পুরো কার্গো শিপটা কালো পোশাকে পরিহিত লোকেরা পাহারা দিচ্ছে, হাতে বন্দুক নিয়ে, যেন তাদের কাছে কেউ গেলে ফায়ার করবে। আমাদের জাহাজটা দেখে সবাই অ্যালার্ট হয়ে যায়, বন্দুক তাক করে। সেদিকে রয়েছে। একটু কাছে যেতেই যখন আমাদের ফ্ল্যাটটা দেখতে পাই, তারা বুঝে যায় যে এখানে SMJ চলে এসেছে। স্বাধীনের জাহাজের উপর এলোপাথারি গুলি করতে লাগে। তখন স্বাধীন অ্যালার্ট হয়ে যায়। স্বাধীনের দেখানো বুদ্ধি অনুযায়ী সবাই জাহাজকে অ্যাটাক করতে লাগে। একটু পর দুই পক্ষ থেকে ফায়ারিং বন্ধ হয়ে যায়। স্বাধীন বুঝে যায় যে শেষ, তারা কার্গো সেটা দখল করে ফেলেছে। তখন স্বাধীন আনন্দে আত্মহারা হয়ে জাহাজ থেকে লাফ দিয়ে কার্গো শিপটে চলে যায়। সেখানে গিয়ে দেখে প্রায় 500 জনের উপরে হবে লোকেরা মৃত শরীরে পড়ে আছে। সেদিকে তাকিয়ে স্বাধীনের অনেকটা আফসোস হয়, কিন্তু কি করার, দেশটা রক্ষা করতে, পৃথিবীকে রক্ষা করতে হলে তো তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাধা যত কিছুই হোক না কেন। বস, জাহাজটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আমরা। পুরো জাহাজ ভর্তি নিউক্লিয়ার পরমাণু। এখন কি করবেন? এই পরমাণুগুলো যদি অন্য কোনো হাতে চলে যায় তাহলে ক্ষতি হতে পারে। এখন কি করবেন এগুলো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কিভাবে এইগুলো ডিস্ট্রয় করা যায়। তাহলে একটা কাজ করো, পরমাণুগুলোকে নিয়ে মাঝ সমুদ্রে ফেলে দেই। তখন তো আর কোনো ক্ষতি হবে না, কেউ আর জানতেও পারবে না কোথায় ফেলেছি পরমাণুগুলো। আর আমি এটুকু নিশ্চিত রয়েছি যে আমার কোনো ছেলেপেলেগুলো বলবে না, কারণ ওরা অন্যায়ের প্রতিবাদ করার পক্ষে যুদ্ধ করছে। তারপর কার্গো শিপটা সেটা মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে সেখান থেকে নিউক্লিয়াস পরমাণুগুলো পানিতে ফেলে দেয়, যেন এগুলো আর কারোর হাতে না পড়ে। তারপর কার্গো শিপটা নিয়ে চলে আসি। তারপর স্বাধীন সবার সঙ্গে কুশল বিনিময় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে হেলিকপ্টার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এক এক করে প্রায় 10টা হেলিকপ্টার একত্রে আছে। দেখে যে কেউ ভয় পাবে, যানযুদ্ধের এক আগাম মহড়া। একটু পর সব হেলিকপ্টারগুলো সর্জন। এক এক করে প্রায় 10টা হেলিকপ্টার একত্রে আছে। দেখে যে কেউ ভয় পাবে, যেন যুদ্ধের এক আগাম মহড়া। একটু পর সব হেলিকপ্টারগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। তারপর হেলিকপ্টার থেকে নেমে যে যার বাসে চলে যায়। অন্যদিকে আমি হেলিকপ্টার থেকে নেমে আমার পোশাক পরিবর্তন করে একটা ব্যাগের মধ্যে রেখে পুরাতন জামা কাপড় পরে সেইখান থেকে চলে যাই। দেখি কেউ যেন বুঝতে না পারে আমার আসল পরিচয়। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 4টা বেজে গেছে। একটু পরেই ফজরের আজান দেবে, তাই হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে বাসার সামনে আসতেই আজান দিয়ে দেয়, তাই ব্যাগটা রুমের মধ্যে রেখে গোসল করে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে ফুটপাত দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখি একটা শিশু, বয়স আনুমানিক 8 থেকে 9 বছর হবে, শীতে কাঁপাকাঁপি করছে। আমি ছেলেটির কাছে বসতেই আমাকে দেখে ছেলেটি উঠে চলে যেতে লাগে। তখনও ওকে উদ্দেশ্য করে বলতে লাগি, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? তুমি যা ভাবছো আমি মোটেও না। স্বাধীনের কথা শুনে যেন ছেলেটা আশা খুঁজে পায়। তারপর পুনরায় স্বাধীনের কাছে এসে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগে, ভাইয়া প্লিজ আমাকে মারবেন না। আমি এখানে সকালে এসে ঘুমিয়েছি, রাত থেকে থাকিনি, রাত থেকে অন্য জায়গায় ঘুমিয়েছিলাম। প্লিজ আমাকে মারবেন না। আমি জানি আপনার দোকানের সামনে ঘুমিয়ে থাকার জন্য আপনি আমার উপর অনেক রেগে গেছেন। ছেলেটার কথা শুনে স্বাধীন একদম মোহিত হয়ে যায়। কি বলবে তাকে উদ্দেশ্য করে বুঝতে পারে না। মুখে মুগ্ধ হাসির রেখা টেনে বলতে লাগে, এটা আমার দোকান না, আর আমি তোমাকে মারবো না। তা বাবু, তুমি এই অল্প বয়সে এইখানে কি করছো? তোমার মা বাবা কোথায়? তারা কি করে পারলো তোমাকে এইখানে রেখে যেতে? তাদের কি মনে বিন্দুমাত্র মায়া জন্মালো না তোমাকে নিয়ে? ভাইয়া আমার তো মা বাবা নেই। আমার জন্মের পর থেকে আমি তাদেরকে দেখিনি। একটা বাসায় বড় হয়েছিলাম,
ওই বাসাটাতে কাজ করতাম, কিন্তু তারা আমাকে অনেক মারধর করতো, ঠিকমতো খেতে দিত না। তাই আমি সুযোগ বুঝে সেই বাসা থেকে চলে আসি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি এইখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, 1 ঘন্টা পর তোমাকে একটা লোক নিয়ে যাবে, তুমি তার সঙ্গে যাবে। তোমাকে তারা কিছুই করবে না, তোমাকে তারা অনাথ আশ্রমে রাখবে, তোমাকে তারা লেখাপড়া করাবে, ভালো ভালো খেতে দিবে, ভালো ভালো পোশাক পরতে দিবে, তুমি অনেক ভালো বন্ধু পাবে, তাদের সঙ্গে থাকতে পারবে, বুঝলে? স্বাধীনের কথা শেষ হতেই স্বাধীন ছেলেটার দিকে তাকিয়ে দেখে সে হাসছে। নিমিষেই তার মুখটা চুপসে যায়। দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটা বলতে লাগে, জানি ভাইয়া আপনি মিথ্যা বলছেন, আপনিও আমাকে দিয়ে বাসার কাজ করাবেন, আমাকে দিয়ে অনেক অনেক কাজ করাবেন। আমি যদি কাজে ভুল করি আবার আমাকে মারবেন। ভাইয়া অযথা আশা দেখাইয়েন না, আমি এখানেই ভালো আছি, কারোর তো মার খাচ্ছি না, রাস্তায় শুয়ে থাকছি। ভাইয়া আবুদের কাছে টাকা চাইলে দিয়েছে তারা, আমাকে টাকা দেয়, সে টাকা দিয়েই খাবার খাই। প্লিজ অযথা আমাকে মিথ্যা আশা দেখাইয়েন না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তোমাকে আমি মিথ্যা আশা দেখাবো কেন? একটু পরেই তুমি বুঝতে পারবে। তুমি এখানে ওয়েট করো, আমি এখন আসি, পরে না হয় তোমার সঙ্গে কোনো একদিন আমার দেখা হবে। কথাটা বলে স্বাধীন ছেলেটার কাছ থেকে উঠে চলে যেতে লাগে। একটু দূরে গিয়ে ফোনটা বের করে কাউকে ফোন করে কিছু একটা বলে দেয়। তারপর স্বাধীন আর একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ঘড়িতে 7টা বেজে গেছে। চোখে অনেকটা নির্ঘুম রাত কেটে গেছে, বাট এক পলকও চোখ ফেলতে পারেনি। স্বাধীন ঘুমিয়ে যায়। তার চোখ বারবার লেগে আসছে। কষ্ট করে খাবার রান্না করতে লাগে। সে খাবার রান্না করা শেষ হলে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে যায় দুপুরের দিকে। মাথা অনেক ব্যথা করছে, তার মাথা ঝিমঝিম করছে। রাত জাগলে তার এমন হবেই। তারপর শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফোনটা হাতে নিয়ে দেখতে যাবে কয়টা বাজে। দুপুর 2টা বেজে গেছে। আর অনেকগুলো সজীবের কল। তারপর সজীবকে কল ব্যাক করে, ওর সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীন কথা বলা শেষ করে এই বই নিয়ে পড়তে লাগে। পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যায়। আজান দিলে রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে নামাজ পড়ে নেয়। তারপর পার্কে গিয়ে বসে। স্বাধীনে যখন খারাপ লাগে তখন পার্কে এসে বসতেই তার মন নিমিষেই ভালো হয়ে যায়। তাই সারাদিনের মন খারাপ থাকলেও পার্কে চলে আসে। সেখানে অনেকক্ষণ বসে থাকার পর যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তখন সোজা বাসায় চলে যায়। অন্যদিকে, না, এটা হতে পারে না। আমার স্বপ্ন কিভাবে নষ্ট হতে পারে? কে বা কারা ওদেরকে বলল? আর শালা কুত্তার বাচ্চা, তুই না বললি কোনোভাবেই জানতে পারবে না? ওরা তুই সুন্দরভাবে প্ল্যান করেছিস, কোনোভাবেই জানতে পারবে না কেউ। কিন্তু এভাবে ওরা জানতে পারলো আমার সব সম্পত্তি আমি ওইখানে দিয়েছিলাম। ওই নিউক্লিয়াসগুলো দিয়ে আমি পুরো পৃথিবীটা আমার আওতায় নিয়ে আসব। সুন্দরবন বনে সেগুলো ফিট করে রাখবো। যখন কোনো দেশ আমার কথা শুনবে না, আমি তাদের দিকে নিক্ষেপ করে তাদের কাছ থেকে অনেক অনেক ডলার আদায় করব। কিন্তু আমার স্বপ্নে পানি ঢেলে দিল সেই SMJ। আর তুই না বললি অল্প সময়ের মধ্যে SMS দেখে খুঁজে বের করবি? অল্প সময় তো শেষ হয়ে গেল, এখন 1 মাস হয়ে গেল, তুই আর কোনো খোঁজই বের করতে পারলি না। শালা কুত্তার বাচ্চা, তোকে ফেলে আমার কি লাভ? তুই পৃথিবী থেকে আমার টাকা আর অন্ন নষ্ট করছিস, তোর বাঁচার কোনো অধিকার নেই। কথাটা বলা শেষ হতে না হতেই ইমন খান ছেলেটার মাথায় গুলি করে দেয়। নিমিষেই গুলিটা মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহ। পাতাবি রক্ত বের হতে লাগে, মিশে যেন সেখানে যেন মৃত্যুপরীতের রূপ নেয়। সবাই মাটির দিকে তাকিয়ে আছে। ইমন খান সবাইকে উদ্দেশ্য করে বলছে, দেখ, তোরা যদি বাঁচতে চাস তাহলে যেভাবেই পারিস 24 ঘন্টার মধ্যে SMকে এর পরিচয় নিয়ে আসবি, নাহলে সবাইকে কিন্তু আমি এর মতো অবস্থা করব। মাটিতে শুয়ে থাকা ছেলেটার বুকে পাড়া দিয়ে কথাগুলো বলছে ইমন খান। সবাই তার কথা শুনে অনেকটা ভীত হয়ে যায়। ওরা তারপর যে যার কাজ করতে লাগে, সর্বোচ্চ গতি দিয়ে SMJ কোথায় আছে তা বের করার জন্য। কিন্তু কোনোভাবেই ইমন খানের ছেলেপেলেরা SMJকে খুঁজে পাচ্ছে না। কোথায় আছে সে? যেহেতু SMJ আমার পিছু নিয়েছে, তাহলে আমি যদি দেশে যাই আমার ওপরও অ্যাটাক করবে। তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি আগামীকালকে দেশে যাব, তারপরে বাকিটা না হয় আগামীকালকে দেখতে পাবি। বস, আপনার দেশে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে, কিন্তু যেখানে পুরো আন্ডারওয়ার্ল্ড মিলে SMJ কে থামাতে পারেনি, সেখানে তো আমি সরি বস।
মুখ ফুসকে কথাগুলো বের হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দেন আমাকে। আচ্ছা বুঝতে পারছি, তারপরেও আবার যেতে হবে। তোদের দিয়ে যে কোনো কাজ হবে না। সব আমার ছেলেপেলেদেরকে সবাইকে বলে দে যে আমি আগামীকাল দেশে আসছি। এবার খেলা হবে মাঠে সামনাসামনি। তারপর রকি সেখান থেকে বেরিয়ে গিয়ে ফোন করে সবাইকে বলে দেয় আগামীকাল ইমন খান বস দেশে যাবে। সবাই শুনে অনেকটা খুশি হয়। অন্যদিকে স্বাধীন তার রুমে এসে বই নিয়ে পড়তে লাগে। তখনই ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগে, বস, আমরা খবর পেয়েছি আগামীকালকে ইমন খান দেশে আসছে। হঠাৎ করে ও দেশে আসছে, নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। আমি তো ওর অপেক্ষায় ছিলাম। তাহলে তোরা একটু কাজ কর, সবাইকে একত্রিত হতে বল। ওর শেষের দিন ঘনিয়ে এসেছে। আমি আমার প্রতিশোধ নিব খুব তাড়াতাড়ি। ওকে বস। কথাটি বলে স্বাধীন পৈশাচিক এক হাসি দিয়ে পড়তে লাগে। রাত যখন গভীর হয় তখন স্বাধীন পড়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে যায়। অনেক সকালে নামাজ পড়ে বাসায় এসে রান্না করতে লাগে। সে রান্না করে কলেজে চলে যায়। কলেজের মেন গেট দিয়ে কলেজের মধ্যে ঢুকতে যাবে, এমনই সময় পিছন থেকে সৌরভ ওকে ডাক দেয়। সৌরভের ডাক শুনে স্বাধীন কলেজের মধ্যে আর না গিয়ে সৌরভের কাছে চলে যায়। তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, তুই তো নায়ক হয়ে গেছিস। তোর কথা মতো সবাই চলছে। পপি তোর কথা শুনে মোটিভেশন পেয়ে লেখাপড়ায় মনোযোগ দিয়েছে। ধীরে ধীরে তুই ওকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছিস। আসলে তুই চাসটা কি? পরশুদিন তোকে আর পপিকে পার্কে দেখলাম, দুইজনে একই সিটে বসে আছিস। তার মানে আমরা যা ভাবছি তাই? তোর মতো একটা সামান্য ছেলেকে, ছি, ওর চয়েস দেখে আমি কিছুই ভাবতে পাই না। ও তো তোর সঙ্গে টাইম পাস করছে, আবার তুই সিরিয়াসলি ভাবিস? কথাটা বলে সৌরভ আর তার বন্ধুরা হাহা করে হাসতে লাগে। স্বাধীন তাদের হাসির দিকে তাকিয়ে আছে। তখনই স্বাধীনের মুখ ফসকে হাসি বেরিয়ে যায়। স্বাধীনকে হাসতে দেখে সৌরভ তার বন্ধুরা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে তোমরা যা ভাবছো কিছুই না পপি, আর আমার কোনো সম্পর্ক কিছুই না। আমি পার্কে গিয়েছিলাম একটু সময় কাটানোর জন্য। গিয়ে সিটে বসেছিলাম, তখনই পপি আমার পাশে এসে বসে। পরে আমি আর না করতে পারি না। আর তোমরা কি না নেগেটিভলি ভেবে নিয়েছো? এখন আমাদের সামনে সাধু সাজা হচ্ছে, তাই না? এই তোরা ধর ওকে, ওকে আজকে উচিত শিক্ষা দিতে হবে। আর এই তোরা এদিকে আয়, একে মারার জন্য তোদের এখানে আসতে বলেছি। সৌরভের কথা শেষ হতেই পাশে থাকা অনেকগুলো ছেলে হকি স্টিক নিয়ে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। তাদের মধ্যে একজন স্বাধীনের কাছে গিয়ে কলার ধরতে নিবে। তখন তাকে দেখে সঙ্গে সঙ্গে স্বাধীনের কলারের কাছ থেকে হাত নামিয়ে নিয়ে হঠাৎ খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। মাটিতে হাঁটু গেড়ে বসে স্বাধীনের দিকে হাত উঁচু করে বলে, ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে এখানে এসেছি। এরা আমাকে নিয়ে এসছে আপনাকে মারার জন্য। আপনাকে মেরে যেন একদম আধমরা করে হসপিটাল বেডে শুয়ে রেখে আসি। ছেলেটার কথা শেষ হতে না হতেই সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। সামান্য একটা ছেলেকে কিনা এই শহরের নামকরা মাস্তান মাটিতে বসে হাত জোর করছে। সবাই অবাক হয়ে আছে। তখন সৌরভ ছেলেটার কাছে এসে ধাক্কা দিয়ে ওকে মাটিতে ফেলে দিয়ে স্বাধীনের কাছে গিয়ে কলার চেপে ধরে যেই মারতে যাবে অমনি ছেলেটা মাটি থেকে উঠে সৌরভের পিছন থেকে কলার চেপে ধরে মাটিতে ঠাস করে ফেলে দেয়। সৌরভ তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। মাথা ইটের সঙ্গে লাগে, অনেকটা কেটে রক্ত বের হতে লাগে। ভাই কেউ চিনতে না পারলেও আমি আপনাকে ঠিক চিনতে পারছি। আমি আপনার দলের আগে একজন সদস্য ছিলাম, বাট একটা পরিস্থিতির কারণে আমি দল থেকে চলে আসি, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি জানেন। কি বলছেন না বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে চিনতে পারছেন মানে? আমার দল? কিসের দল? কিছুই তো বুঝতে পারছি না। আপনি কোথাও ভুল বুঝছেন। হয়তো আপনি আমাকে কোথাও গলিয়ে ফেলছেন। আপনি যা ভাবছেন আমি সেরকম কেউ না, খুব সাধারণ একজন আমি। কথাটা বলে ছেলেটাকে চোখে ইশারা দিয়ে স্বাধীন চুপ থাকতে বলে। ছেলেটা চোখের ইশারা বুঝে সেখান থেকে চুপচাপ চলে যায়। তারপর স্বাধীন গিয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে গিয়ে সজীবের পাশের সিটে বসতেই পুরো ক্লাসের ছেলেপেলেগুলো স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এই ছেলেটা যে বলল বস, আসলে কি সে তার যোগ্য? সামান্য একটা গরিব ঘরের ছেলে যে কিনা প্রত্যেকদিন একই জামা পরে আসে কলেজে। হয়তোবা ছেলেটার ভুল বুঝে অন্য কারোর সঙ্গে মিলিয়ে ফেলেছে। পৃথিবীতে তো একই রকম দেখতে 7 জন থাকে, স্বাধীনকে মিলিয়ে ফেলেছে। ছেলেটা কে ছিল? আর তোকে বস স্যার ক্ষমা করে দেন এগুলো বললো কারণ কি? কিছুই তো বুঝতে পারছি না, সবগুলো আমার মাথার উপর দিয়ে গেল। আরে
আমিও তো বুঝতে পারছি না, আমি তো ওনাকে জীবনে কখনো দেখিনি, এইবার বোধহয় ফার্স্ট টাইম দেখলাম ওনাকে। হয়তো আমাকে অন্য কেউ ভেবে আমাকে অমন করেছে, ভয় পেয়েছে। তাদের দুজনের কথা বলার মাঝে এই ক্লাসরুমে স্যার প্রবেশ করে। ক্লাসরুমে স্যার এসে স্যার সোজা স্বাধীনের কাছে চলে আসে, তারপর বলতে লাগে, স্বাধীন, তোমার কি হয়েছে? তোমাকে নাকি গ্যাংস্টাররা এসেছিল মারার জন্য, তা তোমাকে না মেরে স্যার স্যার বলে চলে গেছে? আসলে স্যার, আমি কাউকে তেমন একটা চিনি না, হয়তো তারা ভুল বুঝে আমাকে স্যার বলে চলে গিয়েছে। বাদ দেন এসব কথা। আচ্ছা, ওই ছেলেগুলোকে এখানে কে রেখেছে? কারণ কি ছিল? ওরা তো আমার কলেজের স্টুডেন্ট না। কারোর পারমিশন না নিয়ে কলেজের মধ্যে অন্য কেউ ছেলে ফেলে ঢুকেছে, এদের শাস্তি দেওয়া উচিত। স্যার কথাটা বলে চলে যেতে যাবে, অমনি সজীব পাশে থেকে দাঁড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগে, স্যার, গুন্ডাগুলো এনেছিল সৌরভ স্বাধীনকে মারার জন্য। কেন সৌরভ স্বাধীনকে মারতে যাবে, তাও আবার ভাড়া করা ছেলে পেলে নিয়ে এসে? আসলে স্যার, স্বাধীন অনেক ভালো ছেলে। সেই প্রথম দিন থেকেই সৌরভ তাকে র্যাগিং দিয়ে চলেছে, প্রত্যেকদিন অপমান অপদস্থ করে। কিছুদিন হলো স্বাধীন তাদের কথার অবাধ্য হচ্ছে, তাই ওরা মানতে না পেরে ছেলে পেলেদেরকে নিয়ে এসেছে স্বাধীনকে মারার জন্য। সজীবের কথাটা শুনে স্যার সৌরভের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। অন্যদিকে সৌরভ সজীবের কথা শুনে ভয় পেয়ে যায়। স্যার যদি এখন কিছু করে, তখনই স্যার সৌরভকে বলে, আগামীকাল তুমি কলেজে তোমার বাবাকে নিয়ে আসবে, না হলে কলেজের মধ্যে প্রবেশ করবে না। আর এখন কলেজ থেকে বেরিয়ে যাও, তোমাকে যেন আর কলেজের মধ্যে আমি না দেখতে পাই। তোমার বাবাকে নিয়ে আসবে, তারপর তুমি কলেজে আসবে। স্যারের রাগান্বিত কণ্ঠ শুনে সৌরভ ভয় পেয়ে ক্লাসরুম থেকে চলে যায়। তারপর স্যার মনোযোগ দিয়ে ক্লাস করাতে লাগে। এক এক করে সব স্যার ক্লাস করে চলে যায়। কলেজ ছুটি হলে স্বাধীন কলেজ থেকে বের হয়ে আসতেই সেই ছেলেটা চলে আসে। স্বাধীন ছেলেটাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। একটু ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছেলেটার কলার চেপে ধরে গাছের সঙ্গে আর বলতে লাগে, তুই কে? আর আমার পরিচয় তুই জানলি কি করে? আর তুই আমাকে চিনলি কি করে? আমাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি, তুই ফার্স্ট। সবাই আমার নাম কি চেনে ভয় পায়, কিন্তু আমাকে কেউ দেখে না, চেনেও না। বস, আমি আপনার গ্যাংয়ের হয়ে কাজ করতাম, কিন্তু একটা মশলা থাকে, আমি আপনার গ্যাং থেকে চলে আসি। আপনি যে মাঝে মাঝে লাইভে আসতেন, আপনার চুলের এই পাশটা দুইটা জায়গায় কাটা, আমি বারবার লক্ষ্য করতাম। আজকে আপনার এখানে সেম জায়গায় দুইটা কাটা দেখে আমার আর বোঝার বাকি রইল না আপনি সেই আন্ডারওয়ার্ল্ডের ব্লু জোন SM, যাকে কিনা সবাই দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাকে কিনা আমি সবার আগে দেখলাম। শোন, তুই যদি তোর ভালো চাস তাহলে এখানে চুপ হয়ে যাবি, কখনো কাউকে বলবি না আমি এসেছি। সময় হলে সবই জানতে পারবে, একদম কাউকে বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। আজ পর্যন্ত কেউ আমার পরিচয় জানে না। আমার সময় হলে আমি সবাইকে আমার পরিচয় দেব, বুঝলি? কাউকে বলবি না কিন্তু, বলে দিলাম। কথাটা মাথায় ঢুকিয়ে নে। স্বাধীনের থেকে শুনে লোকটা চুপসে যায় এবং বলতে লাগে, ওকে বস, কেউ জানতে পারবে না আপনি SM, যে আমি আর আপনি ছাড়া। কথাটা বলে সেখান থেকে ছেলেটা চলে যায়। স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর স্বাধীনের মনে হলো তার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। ও দেখার জন্য ঘুরতেই সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে স্বাধীন অবাক, কারণ পপি দাঁড়িয়ে আছে। স্বাধীন কি বলবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। তখন পপি বলল, স্বাধীন, তোমার একটু সময় হবে? আমার না কিছু বলার ছিল। পপির কথা শুনে স্বাধীন পপির দিকে তাকিয়ে দেখে পপিকে কেমন দেখাচ্ছে। দেখতে সুন্দর মেয়েটা, যেখানে কলেজের সবার ক্রাশ। কেমন একটা লাগছে, যেন কতদিন ঠিকভাবে ঘুমোয়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। এরকমও দেখতে খুব সুন্দর লাগছে স্বাধীনের কাছে। মুখে কেমন একটা মায়া, যেটা স্বাধীনকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। স্বাধীন বেশিক্ষণ না তাকিয়ে চোখ নামিয়ে নিল। কেমন লাগছে তার। বুকের বাম পাশটায় ব্যথা করছে। স্বাধীন অবাক হচ্ছে, ওর এমন হচ্ছে কেন? এতক্ষণ ভালো ছিল। পপিকে দেখার পর থেকে ওর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে স্বাধীন বুঝতে পারছে না। পপি আবার জানতে চাইলে স্বাধীন ভাবনা থেকে বের হয়ে বলে, ঠিক আছে, বলো কি বলবে। এখানে না, কোথাও গিয়ে বসে বলি। আচ্ছা চলো, কোথায় যাবে? স্বাধীন মনে মনে ভাবছে, আশ্চর্য, আমার কি হচ্ছে ওকে না বলতে পারলাম না কেন? আচ্ছা, ওকে এমন লাগছে কেন? ওকে দেখে মনে হচ্ছে ও ভালো নেই, আবার ওর কষ্ট হচ্ছে ভেবে
আমার খারাপ লাগছে কেন? স্বাধীন মনে মনে এসব ভাবতে ভাবতেই পপির সঙ্গে হেঁটে হেঁটে কলেজের পাশের একটা পার্কে চলে আসে। এখন পার্কে তেমন কেউ নেই, দুজন এক সাইডে গিয়ে নিচে বসে। স্বাধীন বলে, আচ্ছা, কি কথা এমন বলবে যে এখানে নিয়ে এলে, বলো। স্বাধীনের কথা শুনে পপি মাথা তুলে তাকালো ওর দিকে। পপির চোখে পানি চিকচিক করছে। ওটা দেখে স্বাধীনের বুকটা হঠাৎ ধুক করে উঠল। পপি নিজেকে একটু সামলে বলতে শুরু করলো, আসলে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, খুব যখন আমি ছোট ছিলাম তখন মা মারা যায়। আমার ঠিক মনে নেই মায়ের আদর কি, কেমন হয়, শাসন কেমন হয়, কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা করা উচিত কোনটা না। তাই তো এইভাবে বড় হলাম। নিজে যেটা ভালো মনে হলো ওটাই করলাম। সেটা ঠিক না ভুল জানলাম না। বাবাও শাসন করতো না, সবসময় কাজের মধ্যেই থাকতেন উনি। মাকে খুব ভালোবাসতেন তো তাই কাজের মধ্যেই থেকে ভুলতে চাইতেন। কিন্তু আমি যে একা হয়ে গেলাম। বাবা ভালোবাসেন কিন্তু ভালো খারাপ কি করতাম জানতেনই না। এরকম চলতে চলতে আমি কলেজে ভর্তি হলাম। সবার সঙ্গে পরিচয় হলো, মিশলাম, কিন্তু কে ভালো কে খারাপ বুঝতাম না। পড়াশোনা তো বাদই দিলাম। কলেজে ভর্তি হওয়ার পর বাবা অনেক করে বলতো পড়াশোনাতে মন দিতে, ভালো হতে। আমি কান দিতাম না, সবসময় তোমার কথা বলতো, তাই তোমার ওপর এত রাগ ছিল। এখন কিন্তু নেই, কারণ সেই দিনের কথাগুলো তোমার আমাকে খুব ভাবতে বাধ্য করেছিল। তারপর থেকে তোমাকে ফলো করতাম, তোমার মধ্যে সবসময় ভালো দিকগুলোই দেখতাম। গরিব নিরীহদের সাহায্য করা, বাচ্চা ছেলে মেয়েদের সাহায্য করা, তুমি সারাদিন কি কি করো সব, তোমার এইসব দেখে আমার খুব ভালো লাগতো। তারপর আমিও এইসব একটু একটু করতে লাগলাম। মনের মধ্যে এক অন্যরকম ভালোবাসা আনন্দ লাগলো। তারপর সজীবের কাছ থেকে তোমার বিষয়ে সব জানলাম। তারপর থেকে তোমার এইসব দেখে শুনে আমি তোমার কথা সব সময় ভাবতে লাগলাম। পড়তে বসলে, খেতে বসলে, ঘুমালেও, স্বপ্নেও তুমিই আসো। চোখ বন্ধ করলেও তোমাকেই দেখতে পাই। আমি আর পাচ্ছি না স্বাধীন, তোমাকে কখন এতটা ভালোবেসেছি আমি নিজেও জানি না। নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ স্বাধীন, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। আমি এখন ভালো হয়ে গেছি স্বাধীন, বিশ্বাস করো। তুমি যা বলবে আমি তাই করব। শুধু তোমার সঙ্গে রেখে দাও না, আপন করে নাও। স্বাধীন তো পপির কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতে পারেনি পপি এতটা ভালোবেসেছে। হঠাৎ স্বাধীনের ধ্যান ভাঙে। এসব কি ভাবছে সে? তার জীবনের সঙ্গে সে কাউকে জড়তে পারবে না। তার জীবন তো আর সাধারণ না। হঠাৎ স্বাধীন বলে ওঠে, এসব কি বলছো তুমি? এটা কখনোই হতে পারে না। কোথায় তুমি আর কোথায় আমি? আর আমার জীবনে এইসব ভালোবাসা কখনো আসবে না। আর সরি, সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো আর এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আসি। স্বাধীন চলে গেল, কিন্তু পপি সেইভাবে বসে থেকে কাঁদতে থাকলো। তার যে আর কিছুই কর নেই। স্বাধীন তো না বলে দিয়েছে, সে কি করবে, কিভাবে বাঁচবে? স্বাধীন সেখান থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে বস্তিতে চলে আসে। রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজার তালা খুলে রুমের মধ্যে ঢুকে পড়ে। তারপর গামছা লুঙ্গি নিয়ে গোসল করার জন্য চলে যায়। গোসল করে রুমে এসে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নিয়ে দেখে অনেকগুলো মিসড কল। স্বাধীন ফোন ব্যাক করে, ফোন রিসিভ করে ওপাশ থেকে বলতে লাগে, বস আপনি কই? আপনাকে এত করে ফোন করলাম। ইমন খান তো বাংলাদেশে চলে এসেছে। ওর ফ্লাইট দুপুর 11টায় ল্যান্ড করেছে। সে থেকেই আমরা ওকে আমাদের করা নজরদারিতে রেখেছি। কই যাচ্ছে কি করছে সব দেখছি। গুড, ভেরি গুড। তোরা ভালো কাজ করেছিস। ওকে নজরে রাখিস। কই যায় কি করে সব ইনফরমেশন আমাকে দিবি। বস মূলত ও বাংলাদেশে এসেছে আপনাকে খোঁজার জন্য আর আপনাকে মারার জন্য। আপনি ওর যে কোটি কোটি টাকা নষ্ট করে দিয়েছেন, এর জন্য ও আপনাকে খুঁজছে মারার জন্য। ছেলেটার কথা শুনে ফোনের ওই পাশ থেকে স্বাধীন হাহা করে হাসতে লাগে। তোদেরকে তো আগেই বলেছি, যেখানে পুরো বিশ্বের ডন একত্র হয়ে আমার বিরুদ্ধে এসে আমাকে মারতে পারেনি, সেখানে ইমন খান নামক এক নেংটি ইঁদুর
সে নাকি আবার আমাকে মারতে আসবে। ও তো গর্তে লুকিয়েছিল, খুঁজে পাইনি, তাই ওকে মারতে পারিনি। ওর উপর আমার ক্ষোভ রয়েছে ছোট্টবেলা থেকেই, তোদের তা না জানলেও হবে। ও যখন আসবে মারতে এসেছে, আমি ওর সঙ্গে দেখা করে আসি। বস, এগুলো কি বলছেন আপনি? দেখা করে আসবেন মানে? আরে তোরা আমার আসল রূপটা এখনো দেখিসনি। আমি SMJ। আমার বিষয় তোরা খুব একটা জানিস না। আন্ডারওয়ার্ল্ডের ডনদেরকে আমার নাম বলিস, দেখবি আমার নাম শুনে ওরা কাঁপতে লাগবে, নিচ দিয়ে পানি বের হবে ওদের। তোদের ছাড়াই আমি ওকে একাই মোকাবেলা করতে পারবো। ওর ছেলেপেলের সংখ্যা কত? 500 কিংবা 1000 হবে, এর থেকে তো বেশি না। আমি একদিনে মেরেছি 25,000 ছেলেপেলেদেরকে স্নাইপার আর মেশিন গান দিয়ে। আর ওদের 500-1000 ছেলে, ওদেরকে তো আমি এক হাত দিয়ে মেরে ফেলবো। আচ্ছা বস, সমস্যা নেই, ওর লোকেশন পেলে আপনাকে পাঠিয়ে দেব। তারপর ছেলেটার সঙ্গে আরও টুকিটাকি অনেক কথা বলে স্বাধীন ফোনটা পাশে রেখে পৈশাচিক হাসি হেসে বলতে লাগে, ইমন খান, তুই তো এবার মরবি। তোর কারণে আমি আমার মা বাবাকে হারিয়েছি, নিজের চোখের সামনে আমার মা বাবার মৃত্যু দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি। কিন্তু এবার সময় এসেছে, আমি তাদের মৃত্যুর প্রতিশোধ নেব। আমার মা তোকে খুব বিশ্বাস করত, তার প্রতিদান তুই মৃত্যু দিয়েছিস। তাহলে ভাব, যার মা বাবা দুইজন ফাইটার ছিল, আন্ডারওয়ার্ল্ডের টপ মিস্টার ডন, মিসেস লেডি ডন ছিল, তাদের ছেলে কি হতে পারে, কি করতে পারে। তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি আসছি, তোর হিসেব নিতে। কথাগুলো বলছিল, হঠাৎ তখন আবার ফোনটা বেজে উঠল। স্বাধীন অবাক হয়, হঠাৎ এখন সজীব ফোন দিয়েছে কেন? ফোনটা রিসিভ করে কানে নিতেই সজীব বলে, স্বাধীন, তুই এখন কোথায়? কেন, রুমে। কি হয়েছে এই সময় ফোন দিলি? তুই কি পপির সঙ্গে দেখা করেছিলি আজকে? হ্যাঁ, পপি কিছু বলবে বলে পার্কে নিয়ে গেছিল, দিয়ে ভালোবাসা বলেছিল, আমি না বলে এসেছি। ও, কিন্তু মেয়েটা সত্যিই তোকে ভালোবাসে রে। আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। কলেজে এলে চুপচাপ থাকে, দেখিস না? আজকে তুই যাবার পর ওখানে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি সেখানে গিয়েছিলাম, ওকে ওই অবস্থায় দেখে অবাক হয়েছিলাম। তারপর পানি চোখে দিতেই একটু পরে চোখ খোলে। তারপর ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে এসেছে। জানিস, পুরো রাস্তা চুপচাপ ছিল, যেন এক জড় বস্তু। ও, ভালো করেছিস পৌঁছে দিয়ে। এখন রাখি রে, সামনে পরীক্ষা, একটু পড়তে বসবো। স্বাধীন তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। তার কেমন যেন লাগছে পপির কথা শুনে, কষ্ট হচ্ছে ওর। মনে মনে ভাবছে, আমিও অনেক ভালোবাসি পপি, সেই প্রথম দিন থেকে। তোমাকে যখন থেকে কলেজে দেখেছি, কিন্তু কখনো ভাবিনি তুমিও আমাকে ভালোবাসবে। আমি যদি আমার মিশনটা শেষ করি, মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফিরে আসি, তোমাকে নিয়ে নতুন করে বাঁচব। আমিও যে তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। হ্যাঁ, স্বাধীনও ভালোবাসে পপিকে, কিন্তু প্রকাশ করেনি, কারণ তার জীবন তো ক্ষণস্থায়ী, কখন মৃত্যু হয়ে যায় কোনো শত্রুর হাতে। তাই তো শত্রুদের শেষ করে। যদি ফিরে আসে তাহলে পপিকে নিয়ে নতুন করে বাঁচবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ভোরে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে মসজিদে যায়। মনের সব কথা আল্লাহর কাছে বলে। তারপর রুমে আসে। আজ আর কলেজে যায় না। স্বাধীন রুম থেকে প্ল্যান করে কি করবে, এইভাবে সারাটা দিন চলে যায়। সন্ধ্যায় একটা ফোন আসে। বস, আমি আপনাকে ওর বাসার লোকেশনটা পাঠিয়ে দিয়েছি। ওর বাংলো বাড়ি ওখানেই এখন আছে। ও আর ওর ছেলেফেলেরা এখানে থাকবে। আজকে রাতটা আগামীকাল বের হবে আপনাকে খোঁজার জন্য। কিন্তু আগামীকাল আর ওর জীবনে আর আসবে না। আজকে রাতেই ওর জীবনের জন্য শেষ রাত হবে। ওকে বস, তারপরেও আমরা সবাই আপনার পাশে আছি। যখন যা লাগে আমাকে বলবেন, আর আমরা চারিদিক থেকে ঘিরে রাখবো, যেন কেউ বের হতে না পারে। আর কোনো সমস্যা হলে একটাবার আমাদেরকে সিগন্যাল দেবেন, আমরা ভেতরে ঢুকবো। ঠিক আছে, তোরা তোদের মতো কাজ চালিয়ে যা, আমি আমার মতো কাজ চালিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে তোদেরকে অবশ্যই বলবো আমি। কথাটা বলে স্বাধীন রুমে না থেকে পরিপাটি হয়ে পোশাক পরিবর্তন করে বস্তি থেকে বের হয়ে যায়। ঘন রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মাঝে মাঝে দু একটা গাড়ি চলছে। হেডলাইটের হালকা আলো তার গায়ে লাগছে।
একটু পর জঙ্গলের ভিতর চলে যায়, সেই রুমের ভিতর ঢুকে পড়ে। তারপর স্বাধীন তার আইকনিক পোশাক পরে নেয়, যার দ্বারা সে সবার কাছে পরিচিত, SMG নামে, গরিবের বন্ধু আর খারাপের দুশ্মন। তারপর স্বাধীন তার মেশিন গানটা নিয়ে সেলফিটা লাগে। অনেকদিন পর হাতে নিয়ে ভালো লাগছিল তার, বাট সামান্য 500-1000 ছেলেদেরকে মারতে মেশিন গানটা নিয়ে যাওয়া বোকামি ছাড়া কিছুই না। তাই স্বাধীন একটা AK-47 ফুল লোড করে সঙ্গে আরও ম্যাগাজিন নিয়ে সেখান থেকে বের হয়। ফোনটা হাতে নিয়ে গুগল ম্যাপে অ্যাড্রেসটা টাইপ করে, তারপর গোপন রুম থেকে বের হয়ে একটা বাইক নিয়ে গুগল ম্যাপে দেখানো অ্যাড্রেস অনুযায়ী স্বাধীন বাইক চালিয়ে যেতে লাগে। রাস্তাতেই যাচ্ছিল, মানুষ তার দিকে তাকিয়ে ড্যাপ ড্যাপ করে আছে আর ভাবতে থাকে আজকে কার উপরে যাওয়ার টিকিট কেটেছে আল্লাহই জানেন। আজকে স্বাধীনকে অন্যরকম লাগছে, একদম হিংস্র, প্রতিশোধের আগুন তার পুরো শরীরটা জ্বলছে দাবানলের মতো, একদম শিকারী হিংস্র বাঘ। একটু পর গিয়ে অ্যাড্রেস অনুযায়ী একটা বাংলা বাড়িতে চলে আসে। বাংলা বাড়ির সামনে এসে দেখে গেটের সামনে প্রায় 50 জন, তারপর পুরো বাড়ি যেন ঘেরা দিয়ে আছে 600 জন গার্ডের মতো। তারপর মেন দরজার সামনে আসতে তার দিকে একটা ছেলে এগিয়ে আসে। স্বাধীন তাদেরকে কোনো কথা বলতে না দিয়ে তাদের দিকে AK-47 দিয়ে গুলি করতে লাগে। গানের সাইলেন্সার লাগানোই কেউ বুঝতে পারে না দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে দেখে সেখানে আরও অনেক ছেলে দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখে সবাই গুলি তাক করে। স্বাধীন তাদেরকে গুলি করতে যাবে, অমনি দেখে প্রত্যেকটা ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। স্বাধীন আর বোঝা বাকি রইল না যে এই কাজটা তার গ্যাংয়ের ছেলেপেলেদের। তাদের কত করে বলেছে যে তারা যেন না আসে, কিন্তু তার কথা শুনল কই? বসকে কখনো একা ছাড়া যায়? এক এক করে সেখানে থাকার সব লোক মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির চারিপাশে লোকও মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির মধ্যে স্বাধীন ঢুকে দেখে ইমন খান সোফায় বসে মদ খাচ্ছে। বাহিরে যে তুফান সুনামি হয়ে গেল সেদিকে তার কোনো হেলদোল নেই। স্বাধীন এগিয়ে গিয়ে পাশের সোফায় বসে পড়ে। স্বাধীনকে ইমন খান দেখে ওর দিকে তাকিয়ে বলে, কে তুই? আর তোর সাহস কি করে হয় আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছিস? আমি সেই যার জন্য তুই 7 সমুদ্র 13 নদী পার করে বাংলাদেশে এসেছিস। আমি সেই SMJ যাকে তুই মারার জন্য বাংলাদেশে এসেছিস। স্বাধীনের কথা শুনে পায়ে থাকা মেশিন গানটা বের করে স্বাধীনকে গুলি করতে যাবে। অমনি স্বাধীন ওর পায়ে লাথি দেয়। হাত থেকে গানটা খানিকটা দূরে গিয়ে পড়ে যায়। স্বাধীন বসা থেকে উঠে ইমন খানের গলা চেপে ধরে। ইমন খান কথা বলতে আর নিঃশ্বাস নিতে না পেরে শুধু হাঁসফাঁস করছে। ছটফট করে আর লাভ নেই, তোর সব ছেলেপেলে বাইরে শুয়ে আছে, মাটিতে লুটিয়ে পড়েছে, রক্তাক্ত হয়ে রয়েছে তারা, আর একটাও কেউ জীবিত নেই। তাদের আশাবাদ দিয়ে তুই এখন চিন্তা কর কিভাবে আমার হাত থেকে রক্ষা পাবি। কে তুই? আমার পিছনে পড়ে গেছিস, আমার সব সম্পত্তি সব ধ্বংস করছিস। আমি তো তোকে ঠিকমতো চিনি না। তুই কে? তাহলে তুই আমার পিছু কেন লেগেছিস বল? তুই আমাকে চিনিস না, বাট আমি তোকে হাড়ে হাড়ে চিনি। মনে পড়ে কি সেই দিনের কথা যেদিন তুই হাসমত আর ওর পুরো পরিবারকে মেরে ফেলেছিস? ওর ছেলেকে মারার জন্য অপেক্ষা করছিলি, কিন্তু তা আর পারিসনি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায়। তুই এত কিছু জানিস? কি রে, তুই কে? তোর পরিচয় দে। আরে আমার পরিচয় জানা তোর এত আকুল কেন বলতো? আমার পরিচয় জানলে তুই নিজেই তো ভয় পেয়ে উঠবি। আমি সেই ছেলে, হাসমুদের একমাত্র ছেলে, যাকে মারার জন্য তুই পিছু লেগেছিলিস। শেষমেশ কিনা গাড়ির কন্ট্রোল হারিয়ে ড্রাইভার গাড়িটাকে পিলারের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। পরে গাড়িটা গিয়ে নদীতে পড়ে যায়। তখন ড্রাইভার আঙ্কেল আমাকে কোনোরকমভাবে নদী থেকে তুলে খানিকটা দূরে নিয়ে গিয়ে ছেলেদের কাছে দিয়ে দেয়। তারপর অনেক কষ্ট করে স্ট্রাগল করে এইখানে আসি, শুধুমাত্র তোকে মারার জন্য, মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এই দিনটার অপেক্ষায় ছিলাম দীর্ঘ 12 বছর ধরে। আজ তা পূর্ণ হলো। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। প্লিজ, আমি তোমার বাবার বয়সী, ওনার মতো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাপ? তাও আবার কি না তোকে? কখনোই না, আমি কখনোই তোকে মাপ করব না। তোকে চেয়েছিলাম অনেক কষ্ট দিয়ে টুকরো টুকরো করে মারব, বাট তোর তো একবার কবরেই যে হয়েছে, তোকে আর কষ্ট দিয়ে কি মারব? এর থেকে কথা বলার মাঝখানে প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে ইমন খানের মাথা বরাবর মেরে দেয়।
তৎক্ষণাৎ ইমন খান সোফা থেকে মেঝেতে পড়ে যায়, রক্তে লাল হয়ে যায় পুরো ফ্লোরটা। পুরো বাংলোটা যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে, যেন লাল রঙের হোলি খেলা হচ্ছে বাংলোটাতে 5 বছর পর। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ, অন্যদিকে তোমার ছেলের জ্বালায় আমি আর বাঁচি না। সেই সকাল থেকে কি একটা খেলনা ফোন কানে নিয়ে বসেছে। আমি আন্ডারওয়ার্ল্ডের টপ SMJ, আমাকে খুঁজে বের করা এতটা সহজ না, আর আমাকে মারাটা তো অতটাও সহজ না। কী সব বলে চলেছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি গিয়ে একটাবার দেখো না। তোমার সঙ্গে থেকে থেকে অ্যাকশন মুভি দেখে দেখে কী সব উল্টো পাল্টা কথা বলছে। আরে বাদ দাও না, ছোট মানুষ খেলছে, ওর কথা সিরিয়াসলি নিচ্ছ কেন? না, তোমার ছেলের হালচাল চলাফেরা আমার একদমই ভালো লাগে না। কেমন যেন মাফিয়া মাফিয়া টাইপের মনে হয়। ওর শরীরে মাফিয়ার রক্ত বইছে। পপির কথা শেষ হতে স্বাধীনের পুরো মুখে একটা ভয়ের ছাপ চলে আসে। ঘুম থেকে উঠে কি ভাবছেন কিছু বুঝতে পারছেন না তো? ওয়েট, আমি বলছি, এত টেনশন নিয়ে না, আমি আছি বলার জন্য। একটু ধৈর্য ধরে গল্পটা শুনুন। তাহলে চলেন 5 বছর আগে ইমন খানের মৃত্যুর পর স্বাধীন সেই দিন তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিয়ে সেখান থেকে বেরিয়ে রাতে ফিরে তালা খুলে রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে বিছানায় শুয়ে পড়ে। আজ অনেক দিনের পর শান্তি ঘুম ঘুমোবে। ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে স্বাধীন সকালে ঘুম থেকে উঠে স্বাধীন রেডি হয়ে অল্প খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ যে ভালোবাসার মানুষটাকে নিজের করে নিবে। কলেজের গেটে ঢুকে এদিক সেদিক তাকিয়ে দেখল স্বাধীন, কিন্তু পপিকে দেখতে পেল না। না পেয়ে ক্লাসরুমের দিকে যেতে স্যার এসে তার সামনে দাঁড়ালো। স্বাধীন কিছুটা অবাক হয়ে বলল, স্যার কিছু বলবেন? স্বাধীন, তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। ও মরে যাবে তো। ও তোমাকে খুব ভালোবাসে, পুরো পাগলের মতো। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হয় না, কথা বলে না, রুমের মধ্যে অন্ধকার করে বসে থাকে। আমার মা মরা মেয়েটাকে মেনে নাও বাবা, আমার যে ও ছাড়া আর কেউ নেই। স্যার আমি ও পপিকে ভালোবাসি, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আজকে আমি ওকে বিয়ে করব। সত্যি বাবা? তাহলে তুমি আমার বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করো, আমি কাজে নিয়ে আসছি। স্বাধীন সোজা পপিদের বাসে গিয়ে কলিং বেল দিতেই কাজী বুয়া খুলে দেয়। স্বাধীন সোজা পপির রুমে গিয়ে দেখে পপি খাটে চুপচাপ বসে আছে। স্বাধীন পপির সামনে গিয়ে হাত ঢুকিয়ে বসে। পপি 2 হাত ধরে বলতে শুরু করে, আমিও তোমাকে খুব ভালোবাসি পপি, শুধু ভয়ে আমি সেদিন না বলেছিলাম, কারণ আমি একজন অনাথ, আমার কেউ নেই, না কিছু করি, কিছু টিউশনি পড়িয়ে যে টাকা পাই আমার তাতেই চলে যায়। বস্তিতে থাকি, কিন্তু তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো তাই না বলেছিলাম। কিন্তু সেদিন তোমার কথাগুলো আমার খুব কষ্ট হচ্ছিল, তাই একটা চাকরি খুঁজছিলাম, পেয়েও গেছি। মাসে তোমার আমার চলে যাবে, যদি না হয় আরও অন্য একটা কাজ করব, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সরি ওই দিন ব্যবহারের জন্য, আমাকে মাফ করে দাও। নতুন করে শুরু করি, 2 জন বিয়ে করে নেই। স্বাধীন বলে বসে আছে। পপি অনেকক্ষণ চুপ থেকে স্বাধীনের কাঁধে হাত রাখে। সব ভুলে যাব, তোমাকে মাপও করে দেব, 2টো শর্তে। আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে, আর আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তাহলে রাজি বিয়ে করতে। স্বাধীন মাথা তুলে পপির দিকে তাকায়। স্বাধীন পপির কথা শুনে পপিকে জোরে জড়িয়ে ধরে। কাজীও চলে আসে কিছুক্ষণের মধ্যে। দুজনের বিয়ে হয়ে যায়, দুষ্টু মিষ্টি সংসার চলে। বিয়ের কিছুদিন পর ওদের এক ছেলে সন্তান হয়। এখন ওদের ছেলের বয়স 3 বছর। এবার আপনাদের কাছে সব পরিষ্কার, তাহলে ফিরে যাওয়া যাক আবার বর্তমানে। স্বাধীন বলছে, কি বলছে এগুলো পপি? সে নাকি না না কোনোভাবে বুঝে গিয়েছে। না, এটা হতে পারে না, আমার আসল পরিচয় না, কখনোই বুঝতে পারবে না। কথাটা আনমনে ভাবতে লাগে স্বাধীন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছিল পপি। স্বাধীন সহসা শোয়া থেকে উঠে তার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। আরে বাদ দাও, ছোট মানুষ খেলা করছে, ওইগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দাও তো। এখন আমাকে সামলাও, পরে তোমার ছেলেকে সামলিও। কথাটা বলে স্বাধীন পপিকে কোলে তুলে নিয়ে গিয়ে খাটে শুয়ে দেয়। নিমিষে তারা দুজন হারিয়ে যায় এক ভালোবাসার অতল সমুদ্রে। এই যে
পাঠক পাঠিকারা। আপনারা কি ভাবছেন আরও কিছু আছে? আর কিছুই নেই, এখানে গল্প শেষ। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।